এমডি ভাই নাইম ভালো আপনাকে আছেন? যুক্ত করাতে বলেন। হ্যাঁ, ভালো আছি বলেন। আসলে আপনাদের ভিডিও অনেক কিছু দেখি। ভাই আপনার কথা অনেক আস্তে আ শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে না। আপনি একটু জোরে বলতে হবে বা আপনার মাইক্রোফোনটা ঠিক করতে হবে। হ্যালো? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে বলেন। এখন আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হলো অন্যায় এবং ন্যায় এটার মাপকাঠি, এই জিনিসটার মাপকাঠি আমি জানতে চাই। আসলে আমি পৃথিবীতে কোনো ধর্ম বা কোনো কিছু বিশ্বাস করলাম না। তাহলে কোন জিনিসটা ন্যায় আর কোন কাজটা অন্যায়? এটা তো একেক দেশে একেক রকম আইন থাকে বিভিন্ন দেশে। যেমন এক দেশে আমি গেলাম, সেখানে আমি একটা মেয়েকে আ অ ওয়েলকাম করার জন্য তাকে কিস করলাম। আবার আপনি অনেক দেশে যাবেন, সেখানে কিস করা যাবে না, সেখানে আপনি হ্যান্ডশেক করতে পারবেন। আবার অনেক দেশে হ্যান্ডশেকটাও অভদ্রতা। এখন আমি এই যে ন্যায় এবং অন্যায়ের যে মাপকাঠি বিভিন্ন ধরনের কাজকর্মের আমাদের সামাজিকভাবে এই মাপকাঠিটা আমি নির্ধারণ কিভাবে করতে পারি? কিভাবে করতে পারি? আপনি আগে আপনার পদ্ধতিটা বলেন, তারপর আমরা আমাদের পদ্ধতিটাও বলব, অসুবিধা নাই। আমাদের একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিটাকে আমরা বলি যুক্তি, তথ্য, প্রমাণের আলোকে আমরা যাচাই করি। আর আপনি যেহেতু একজন মুসলিম বলে মনে হচ্ছে, আমাদের শুনে মনে হচ্ছে, আপনি কিভাবে এই জিনিসটা যাচাই করেন? আপনার যাচাই করার পদ্ধতিটা কি? কোরআন হাদিসে এটা আছে? কোরআন হাদিসে এটা নিষেধ করা আছে নাকি হালাল নাকি হারাম? এভাবেই তো নির্ধারণ করেন, তাই না? আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি যেটা বলতে চাচ্ছি সেটা আপনাকে সালাম দিলাম আমি ১ম এ। এখন আমি সালাম দিলেই যে আমি মুসলিম সেরকম না। আপনি জানেন অনেক মানুষ আছেন মুসলিমের নাম নিয়া আ ভাই এত হিন্দুদের এত মধ্যে কথা এত বলে। বেশি কথার তো দরকার নেই ভাই। এত বেশি কথা বলে লাভ নেই তো ভাই। আপনার যাচাই করার পদ্ধতিটা কি সেটা আপনি বইলা দেন তাইলে। আমি এখন কোন যাচাই করার পদ্ধতি আমি এখন জানি না। বা আমার যত যাচাই করার পদ্ধতি ছিল সব আমি ভ্যানিশ করে দিলাম। এখন আমি এমন আপনাদের যেই নীতি নির্ধারণ আমরা আছে, তো আমাদের নীতি আমি শুনেন, তো আপনাকে তো আমরা আপনাদের আপনাকে তো আমি বললাম নাইম সাহেব, আপনাকে তো আমি বললাম যে আমাদের একটা পদ্ধতি আছে সেটা আমরা আপনাকে বলব। তার আগে আমরা একটু জেনে নেই যে আপনার যে পদ্ধতিটা সেই পদ্ধতিটা একটু জেনে নেই। জেনে নেয়ার নাই, পরে আমার আমরা কোন সেখানে পদ্ধতি নেই। আপনার তো অবশ্যই একটা আমার পদ্ধতি আছে। আমার এতদিন আপনি না, না, চলছেন আমি কেমনে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এতদিন আমি কিভাবে চলছি সেই পদ্ধতি যদি আপনাদেরকে বলি আমি, তাহলে আমার সমস্যা হবে কি জানেন? সমস্যা হবে, তাহলে তো আমি যেই আমার পদ্ধতি চেঞ্জ করতে চাচ্ছি, মানে পরিবর্তন করতে চাচ্ছি, আর আপনি আপনাদের পরিবর্তন মতের করতে সাথে এই আমি মুহূর্তে চাচ্ছেন নাকি চাচ্ছেন না সেটা তো আপনাকে জিজ্ঞেস করি নাই ভাই। সেটা আমাদের জানার আগ্রহ নাই যে আপনি পরিবর্তন করতে চাচ্ছেন। আচ্ছা, আমি আগে পরিবর্তন করে আগে কি আমি করতে চাচ্ছেন? আচ্ছা শুনেন, কথাটা শুনে আমি নেন। মিউট করে দিচ্ছি তাহলে। ভাই আপনি পরিবর্তন করতে চাচ্ছেন, পরিবর্তন করে কি হতে চাচ্ছেন সেটা তো এই মুহূর্তে আমাদের জিজ্ঞাস্য না। আমরা তো সেটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি না। এতদিন যে আপনি আপনার পরিবার থেকে যে শিক্ষাটা গ্রহণ করে এতদিন পর্যন্ত বড় হইছেন এবং এতদিন পর্যন্ত যে আপনি ন্যায় অন্যায় যে কিভাবে নির্ধারণ করছেন সেইটা জানতে চাচ্ছি যে এটা কিভাবে করছেন। এরপরে আপনি পরিবর্তনের সিদ্ধান্ত কবে নিচ্ছেন, তারপরে পরিবর্তন করবেন কি করবেন না সেটা ভিন্ন বিষয়। পরে আলোচনা করব। আপাতত আপনি বলেন এতদিন আপনি কিভাবে এটা নির্ধারণ করছেন সেটা বলেন। আচ্ছা, প্রথমত আমি কিভাবে নির্ধারণ করছি সেটার বিষয় হলো, প্রথমত আমি আ যখন ছোট ছিলাম তখন সেটা আমি পারিবারিকভাবে শিক্ষা পাইছি। বিভিন্ন কাজকর্ম করতে গেলে আমার পরিবারের লোকজন আমাকে শিখাইছে যে এটা করো না, এটা ভালো না, এটা করা খারাপ। তারপর আমি সামাজিকভাবে যখন মানুষদের সাথে চললাম, সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন ধর্মের লোকজন ছিল। তাদের বিভিন্ন আচার-আচরণ আছে যেটা সব ধর্মেই একই রকম থাকে। তাদের কাছ থেকে আমি বিভিন্ন আচার-আচরণ শিখছি। শিখার পরে বুঝলাম যে না, এটা করা ভালো, এটা করা খারাপ। এভাবে আচ্ছা, ধীরে, ধীরে, ঠিক ধীরে আমি আছে যখন বড় হইছি। নাঈম ভাই এভাবে তো আপনি বড় হইছেন। আপনি একটু তাহলে আপনার এই শিক্ষাটা থেকে আমাদেরকে একটু বলেন তো যে একজন ৫৩ বছর বয়স্ক পুরুষ সে যদি একজন ৬ বছরের বালিকাকে বিয়ে করে এবং ৯ বছর বয়সে তাকে সঙ্গম করে, আপনার সেই নৈতিকতার আলোকে এই কাজটা কি একটা ভালো কাজ নাকি মন্দ কাজ? আচ্ছা, এখন দেখুন, আপনি আমাকে কথার জালে পেঁচাচ্ছেন। আমি আমি এই ভাই আমি বিষয়ে কোন জালে কথা পেঁচাচ্ছি না। আপনাকে সিম্পল একটা কোয়েশ্চেন করছি যে আপনার যে দেখুন, নৈতিকতার যে এখন মানদণ্ডটা এতদিন আপনাদের কথার শুনেন মাঝখানে কথা বললেন না। কথা আচ্ছা আপনাকে আবারও মিউট করে দিলাম। কথার মাঝখানে আপনি কথা বলছেন। আপনাকে একটা সিম্পল কোয়েশ্চেন করছি যে আপনি আপনার ছোটবেলা থেকে আপনার পরিবার থেকে বা সমাজ থেকে যে জিনিসটা শিখছেন, যে জিনিসটা দ্বারা আপনার নৈতিকতার মানদণ্ড তৈরি হইছে একটা, সেই নৈতিকতার মানদণ্ডে একটা ৫৩ বছরের একটা বুইড়া ব্যাটা, সে একটা ৬ বছর এই বুইড়া ব্যাটাটা কে সেটা কিন্তু আপনাকে আমি এখনো বলি নাই বুইড়া ব্যাটা কে। আপনি তো অলরেডি বুইঝা লাইছেন যে, আমার নবীরে কটূক্তি করলি কেন? নাস্তিক আসিফ আমার না, নবীকে এটা কটূক্তি বলে নাই করলি তো কে? আসিফ বুঝা ভাই। লাইছে মুমিন। হ্যাঁ? এটা বলে নাই তো যে কটূক্তি করলি কেন? বলছে যে ট্র্যাপ করার চেষ্টা করছেন। মনে বলছে ভাই। মনে কইছে যে, "ওই নাস্তিক আসিফ আমারে ট্র্যাপ করার চেষ্টা করতেছে। আমার নবীর লুঙ্গি ধরে টানাটানি শুরু করে দিছে। দেখ, দেখ কত বড় মানে নাস্তিকরা কত বলে খারাপ।" না বললেও এটা যে তার জন্য একটা ট্র্যাপ। মানে ৫৩ বছর ৬ বছর যে তার জন্য একটা ট্র্যাপ, এটা সে বুঝতে পারছে। ফ্যাসিনেটিং না আসিফ এ ভাই?
এটা ফ্যাসিনেটিং ব্যাপার যে সে এটা বুঝে ফেলাইছে যে আমি নাকি তাকে ট্র্যাপ করা। আমি একটা সিম্পল কোয়েশ্চেন করলাম, সে বলতেছে আমি নাকি তাকে ট্র্যাপ করার চেষ্টা করতেছি। সে বুঝে ফেলাইছে তার নবীর লুঙ্গি ধরে টানা হেঁচড়া শুরু করে দিছে, এটা সে বুঝে ফেলছে। আচ্ছা, আপনি যেহেতু চেহারা দেখাচ্ছেনই, সেহেতু আমরা আপনার চেহারাটা দেখি। ভালো করে চেহারাটা দেখেন ভাই, ভালো করে চেহারাটা দেখেন ভাই। হ্যাঁ, অসুবিধা নেই। নাঈম ভাই, আমরা আপনাকে যে জিনিসটা জিজ্ঞেস করেছি যে ছোটবেলা থেকে আপনি যেই নৈতিকতার মানদণ্ড দিয়ে কোনটা ভালো কোনটা মন্দ এটা বিচার বিশ্লেষণ করছেন, উনি কি আপনার দাড়ি সেই দিয়ে পুরো নৈতিক ক্যামেরা বন্ধ করে দিচ্ছে নাকি আসিফ ভাই? এত বড় দাড়ি যেহেতু ভাই, অন্ধকার মানে বিপুল দাড়ি ভাই উনার, বিপুল দাড়ি। ভাই, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। লাইটটা অন করেন, আপনাকে তো অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না আপনার। হ্যাঁ, মাশাআল্লাহ। একটু মাশাআল্লাহ লাইট নাঈম অন। ভাই, আপনাকে আমি একটা সিম্পল কোয়েশ্চেন করেছি। এই কাজটা যদি আপনার সমাজের কেউ করে, কোন একজন ব্যক্তি যদি এই কাজটা করে ৫৩ বছর বয়সে, ৬ বছরের বয়সে একটা মেয়েকে বিয়ে করে ৯ বছর বয়সে তার সাথে বিছানায় গেল। এই কাজটা আপনার কাছে আপনার সেই নৈতিকতার মানদণ্ডে এটা কি একটা নৈতিক কাজ হবে নাকি অনৈতিক কাজ হবে? এটা সিম্পল একটা বলতে অ্যান্সার দেন দেন। বলতে দেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আনমিউট করছেন। হ্যাঁ, আমার আমার কাছে এই কাজটা নৈতিক না অনৈতিক সেটা জিজ্ঞেস করার আগে আপনার বুঝতে হবে যেই মেয়ের সাথে এই কাজটা হয়েছে, যার সাথে এই কাজটা হয়েছে, সে যদি মনে করে যে না আমি ৫৩ বছরের ছেলের সাথে বিয়ে করবো, মানে বুড়া হোক বা যাই হোক বৃদ্ধ হোক, তার সাথে আমি বিয়ে বসবো, তার সাথে থাকলে আমার কোনো সমস্যা নাই। সে যদি এটা মনে করে, তার পরিবার যদি এটা মনে করে যে ৫৩ বছরের একটা পুরুষ, বা ৫৩ না, ৬৩ না, ১০৩ বছরের একটা পুরুষের সাথে সে থাকবে, আমার নৈতিকতার মতে এটা একদম ১০০% সঠিক। কারণ সে, সেই মেয়ে রাজি, তার বাবা মা রাজি, সবাই আচ্ছা, রাজি। বুঝতে সেখানে পেরেছি ভাই, আমার কিছু বুঝতে বলার পেরেছি। নাই। বুঝতে পেরেছি ভাই, বুঝতে পেরেছি। আপনার পয়েন্টটা আমরা বুঝতে পেরেছি যে আপনি বলতে চাচ্ছেন মাশাআল্লাহ সেই আসিফ ভাই, মেয়ে যদি আমি তো রাজি হয়। আমাদের তো ইয়ে করা উচিত, ভাইয়াকে কংগ্রেচুলেট করা উচিত এবং তার জন্য হাততালি দেওয়া উচিত যে ভাই এত বড় আপ হোল্ডার অফ কনসেন্ট। এই জিনিসটা তো খুবই রেয়ার মোমেন্টের মাঝে, যে শুধুমাত্র যে কনসেন্ট আছে এই জন্য উনি রাজি। আচ্ছা ইয়া ভাই, ধরেন আপনি তো এটা কনসেন্টের জন্য মানে এটাকে নৈতিক বললেন যে যেহেতু তারা তার পিতামাতা, মেয়ের পিতামাতা, ওই মেয়ে এবং ৫৩ বছর ওই বয়স্ক ওই লোক, তারা সবাই রাজি, সেহেতু এটা নৈতিক, মানে তাদের মধ্যে যেহেতু কনসেন্ট আছে সেহেতু কাজটা নৈতিক। আপনি এই কথাটাই বললেন না ভাই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জি। তারা অবশ্যই। যদি বিয়ে না করে কাজটা করে, তার তখনও তো তাদের মধ্যে কনসেন্টটা আছে, তার বাবা মার কনসেন্ট, ওই মেয়ের কনসেন্ট, ওই ৫৩ বছর বুড়ার কনসেন্ট, সবারই কনসেন্টটা আছে, তাহলে কি বিয়ে না করে করাটাও এটা নৈতিক হবে? হ্যাঁ, এখন এখন আমি আপনাকে একটা কথা বলি, দেখুন, আমি আমার যে সামাজিকভাবে যে নৈতিকতাটা শিখছি ভাই তার মধ্যে আগে এটা হবে কি অনৈতিক। হবে কি হ্যাঁ হবে না হ্যাঁ, একটু শুনতে হবে দেন, কি এটা হবে না অনৈতিক। সেটাই তো আমি বলতেছি, আচ্ছা অনৈতিক, সেটা আমি তাহলে কি বলতেছি, ভাই? সেটা আমি বলতেছি, সেটা এটা আমি যদি বলতেছি, আমাকে বলতে দিন, বলতে দিন আমাকে আগে, কথার মাঝখানে বলেন। আমি আপনাকে বলতেছি যদি, বলতে দেওয়া তো হ্যাঁ দরকার নাই আমাকে তো ভাই। বলতে দিন, না, এক দরকার মিনিট নাই তো। বলতে দিন ভাই, ১ মিনিট বলতে দিন। আমি একটু আগে আমার নৈতিকতার যে মানদণ্ড সেটা ঠিক করলাম কিভাবে, সামাজিকভাবে আমার চলাফেরার মাধ্যমে। এবং বৌদ্ধ, না না, হিন্দু, খ্রিস্টান যারা না আছে, ভাই, আপনি শুনেন, এখন আমি মিথ্যা কথা সমাজে যখন বলছেন। চলি, ভাই হ্যাঁ মিথ্যা কথা কিভাবে বললাম? এরকম মিথ্যা কথা বলেন না ভাই। আপনি যেভাবে জাস্টিফিকেশনটা দিয়েছিলেন এটা নিয়ে মিথ্যা কথা বলেছেন না। আপনি জাস্টিফিকেশন দিয়েছিলেন এইভাবে যে যেহেতু এদের মধ্যে কনসেন্ট আছে, ওই ৫৩ বছরের বুড়ার মধ্যে কনসেন্ট আছে, তারপর হচ্ছে আপনার ৯ বছরের বাচ্চার মধ্যে কনসেন্ট আছে, এবং হচ্ছে পরিবারের মধ্যে কনসেন্ট আছে, সেহেতু এই কাজটা নৈতিক। আমি আপনার ওই কনসেন্টের উপর বেস করে, আপনি আমাকে জাস্টিফিকেশন সময় কনসেন্টে দিয়েছিলেন, ওই কনসেন্টের উপর বেস করে আমি আপনাকে বললাম যে তারা যদি এই কনসেন্টে আপনার ইয়ে করে, এই কনসেন্টে নিজেদের মধ্যে তারা মানে বিয়ে ছাড়াই যৌন সঙ্গম করে, তার বাপ মাও রাজি থাকে, মেয়েও রাজি থাকে, এবং হচ্ছে ৫৩ বছর বুড়াও রাজি থাকে, তাহলে কি এটা নৈতিক হবে কিনা? আপনি ফট করে বলে দিলেন কনসেন্ট থাকলেও ইয়া না, আবার এটার মধ্যে অ্যাডিশনাল কিছু আছে। আচ্ছা, নাই ভাই, বুঝতে পারছি অ্যাডিশনাল বিষয়টা আপনি যুক্ত করছেন যে সামাজিক গ্রহণযোগ্যতা থাকতে হবে। পকর পকর করে না কিছু শোনা যাচ্ছে না? আমার কথাটাকে শুনে তারপর একটু কথা বলেন। জি, আপনাকে যখন কথা বলতে সুযোগ দিব আপনি তখন বললেন ভাইয়া। তো এখন এখন শুনেন শুনেন, ইয়াটা আমি বলি, আমি না, বলতে আমি চাচ্ছি, তোকে বলতে দেন, ভাই, বলতে আপনাকে দেন তো একটু এখনো পরে। বলতে দেওয়া হয় নাই। আপনি যখন আমি আপনাকে ফ্লোর যে আসবে প্রশ্নটা তখন জিজ্ঞেস সেই আপনি করছি মেয়েটা বলবেন। একটু। বিয়ে করতে চায়, সেই মেয়েটা যদি বিয়ে করতে চায়, আমি এই কথাটা বলছি, মানে আমি মানে মতামতের কথাটা শুনুন। পাশাপাশি সে বিয়ে কথাটাও বলছি। জি, আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ধরেন আমি এখন যদি আমি আরেকটা এখানে অ্যাডিশনাল ইয়ে যুক্ত করি, যে ধরেন আম ওই যে সমাজে তারা আছে, ওই সমাজের লোকজন এটাকে একসেপ্ট করলো যে তারা বিয়ে ছাড়াই যৌন সঙ্গম করতে পারে। এই সমাজের লোকের কোনো সমস্যা নাই। সমাজের লোকজন এটা একসেপ্ট করে নিল। আপনি যদি বলেন বিয়ে বিয়ে করতে হবে, ধরেন এটাও যদি আমি একসেপ্ট করি যে আচ্ছা ঠিক আছে, ওই বিবি হচ্ছে ওই যে অপ্রাপ্তবয়স্ক মেয়েটা হচ্ছে আম আপনার ৫৩ বছর বুড়ার ৫ নম্বর বউ। ৫ নম্বর বউ, আ মানে ৪ টা বউ আছে, উনি হচ্ছে ৫ নম্বর বউ। এটা কি নৈতিক হবে কিনা? নাইম ভাই, আপনার যতগুলো অ্যাডিশন, প্রত্যেকটা অ্যাডিশনে আমি ফিল আপ করলাম। আ ৫ নাম্বার বউ হলে কি এটা যোগ দিয়ে মানে এটা কি আপনার নৈতিক হবে কিনা? প্লিজ বলুন। আমি তো আগেই বললাম, ৫ নম্বর বউ হোক আর যেই বউ হোক, ঠিক আছে, নৈতিক দিক দিয়ে, নৈতিকতার যে মানদণ্ড আছে, সেই মানদণ্ড অনুযায়ী, আমি ধর্মীয় বিষয়ে বলতেছি না। ধর্মীয় বিষয় প্রত্যেকের আলাদা আলাদা, প্রত্যেকটা ধর্মের আলাদা আলাদা নিয়ম আছে, সেটা আর হিসাব আলাদা। তো আপনি যদি নৈতিকতার দিক দেখেন, সামাজিক যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো বিবেচনা করলে, মানে ধর্মীয় ভাবে যদি কেউ কোনো ধর্মে থাকে, তখন তার নৈতিক যে মানদণ্ড সেটা থাকবে একরকম। আর যদি কেউ ধর্মের বাইরে চলে,
শুধু সামাজিক কথা চিন্তা করে, তার ধর্মের মানদণ্ড থাকবে, তার মানদণ্ড থাকবে অন্যরকম। এখন আমি বলতে আচ্ছা, চাচ্ছি যে আমি নৈতিকতা কি মনে ভাই? করেন আমার ধর্মটা শুনেন। এখনো শেষ হয় নাই ভাই। আপনি যেই আগডুম বাগডুম কথা বললেই তো ভাই কথার সামনে আগাবে না। এরকম অস্থির আমি হবেন বলতে ধীরে চাচ্ছি, সুস্থে এখন কথা। শুনেন বলি। এখন আমি বলতে আপনি চাচ্ছি শুনেন, শুনেন যে বললেই তো সব ভাই বাদ আমি দিলাম। আপনাকে কথা বলার সুযোগটা দিব না আসলে, হ্যাঁ? আপনি ধরেন আরে ভাই, পয়েন্ট টু পয়েন্ট কথা যদি বলার জাম্প সুযোগ করেন। দেন। আমি তো আপনাদের সাথে কথা, আপনারা তো অনেক সময় কথা বলেন। আপনাদের কথা ৩ ঘন্টা। আচ্ছা, আসিফ ভাই কি আনমিউট করতেছেন নাকি ভাই উনাকে? নাকি না উনি আমি নিজেই কিছুই আনমিউট করছেন? করতেছি না। উনি নিজেই আচ্ছা, করতেছে। আমি আমি যেটা বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন ভাইয়া। আ আপনি বললেন এখন যে যারা ধর্মে থাকে ধর্মের নৈতিকতা একরকম, আর যারা ধর্ম মানে না, ধর্ম না মানার নৈতিকতা আরেক রকম। ভাই আপনি কি বলতে চাচ্ছেন যে নৈতিকতা জিনিসটা সাবজেক্টিভ? নৈতিকতা মানুষের বিশ্বাসের উপর নির্ভর করে। যে যে যেটা বিশ্বাস করে, ধরেন আপনি বিশ্বাস করেন যে আম ইয়া আ ইসলাম সত্য। কেউ যদি একজন বিশ্বাস করে, তাহলে তার জন্য নৈতিকতা কি একরকম। আর কেউ যদি বিশ্বাস করে যে আপনার ক্রিশ্চিয়ানিটি সত্য, তার জন্য নৈতিকতা কি আরেক রকম। ফর এক্সাম্পল আমি যদি উদাহরণ দিয়ে বলি, ক্রিশ্চিয়ানরা মনে করেন আ তাদের রিলিজিয়ন অনুযায়ী মনে করে যে হচ্ছে আপনার মদ খাওয়াটা হচ্ছে আ নৈতিক বা গড দ্বারা জাস্টিফাইড, গড দ্বারা অ্যালাউড কোন একটা কাজ। তাদের ধর্মে যদি এরকমটা থাকে যে মদ খাওয়াটা একটা অ্যালাউড কাজ, ধর্মে যদি থাকে, ধর্মের জাস্টিফিকেশন নিয়ে আসলাম, ধর্মে যদি থাকে, তাহলে কি ক্রিশ্চিয়ানদের জন্য আ মদ খাওয়াটা একটা নৈতিক বিষয় বলে আপনি দাবি করতেছেন? একটু আনমিউট করে বলুন ভাইয়া। ফারাজ ভাই আপনার তো এখান থেকে দিতে হবে। আপনি তো এটা করছেন। হ্যাঁ, 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 আমি দিয়ে দিচ্ছি ভাই। বলেন এখন। এখন আমি বলতেছি যে যদি আপনার এরকম সমস্যা হয় যে একেকটা ধর্মে, যেমন ক্রিশ্চিয়ানিটিতে মদ খাওয়া হারাম, মানে হালাল। হালাল বলতে তারা এটা খেতে পারে, অ্যালাউড তারা। তো এটার এটার হালাল নাকি হারাম এই বিষয়ে কিন্তু আমি জানি না। কারণ আমি খ্রিস্টানিটি সম্পর্কে আমার ধারণা নাই। যদি তাদের ধর্মে এটা হারাম থাকে, তাহলে তার নৈতিক দৃষ্টি থেকে এটা হারাম। বা তার ধর্মে যদি এটা হালাল থাকে, সে যদি এটা জানে, তাহলে সে নৈতিক কাজটাই করতেছে। সে জানে যে এটা ভালো। ধরেন আমি জানি যে এখানে একটা ৫০০ টাকা আছে। আমি জানি না এই টাকার মালিককে, কিন্তু আমি জানি এটা আমার বাবার টাকা। তো আমি কি করলাম, আমি টাকাটা নিলাম আমার বাবার মনে করে। কিন্তু আমি কিন্তু কি নৈতিক ভাই কাজটাই এরকম করলাম। মানুষের কিন্তু সাথে আপনার যদি সাথে কি কথা, কিভাবে কথা তাহলে বললেন ভাই? ফারাজ একটা ভাই আমি লাইনের একটা সাথে কথা আরেক বলতেছি। লাইনের কোনো সম্পর্কই তো নাই আসলে। আমি কথা বলতেছি। ফারাজ ভাই আমি কথা আচ্ছা বলতেছি। আচ্ছা আচ্ছা, নয়ন ওকে ভাই ওকে ওকে। আপনাকে যে জিনিসটা বলা হচ্ছে আপনি বোধহয় বুঝতে না পেরে আপনি অন্য জিনিস বলা শুরু করে দেন। এটা একটু প্রবলেম হয় যে আমাদের জন্য কথা বলার জন্য। আপনাকে যেটা স্পেসিফিকলি প্রশ্ন করা হয় আপনি সেটা উত্তর দেন। যে আপনাকে জিজ্ঞেস করা হয়েছে যে নৈতিকতা জিনিসটা কি সাবজেক্টিভ কিনা? মানে মানুষের মনে করেন একটা সময় তো ভারতে সতীদাহ প্রথা ছিল, তাই না? আপনি তো জানেন এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমাজে তো সেটা ঠিক আছে। অ্যাকসেপ্টেড ছিল। সবাই তো সেটা অনেকেই করত নাকি? সমাজে বলতে সেই সমাজে যেখানে হ্যাঁ। সেইখানে যে মানুষগুলো ছিল, সেই তাদের সমাজেই মাঝে ছিল। বলতেছি। হ্যাঁ, সেই সমাজেই বলতেছি। তার মানে ওই সময়ে যেই কাজটা করা হইতো সেটা যদি সমাজে অ্যাকসেপ্টেড হয়ে থাকে তার মানে তো আমরা এটা বলতে পারি না যে সেই কাজটা নৈতিক ছিল। এটা কি আমরা বলতে পারি? না, অবশ্যই না। সেটা সেটা আসলে কি মেজরিটি সবসময় তো গ্র্যান্টেড না। এখন সমাজে সবাই যদি এটাই তো এটাকে। আপনাকে বলতেছি। এটাই আপনাকে বলতেছি ভাই যে তাদের সমাজে সেটা অ্যাকসেপ্টেড একটা প্রথা থাকার পরেও আমরা হুম, সেটাকে নৈতিক হিসেবে গ্রহণ করতে পারি না নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারি না। আবার ধরেন কোন একটা গ্রামে চুরি করা খুব স্বাভাবিক ব্যাপার। সবাই চুরি করে। ওই গ্রামের সবাই চোর। হ্যাঁ? আছে কিন্তু এরকম হ্যাঁ আসলে হ্যাঁ, এরকম গ্রাম আছে। আচ্ছা, হ্যাঁ? থাকতে পারে থাকতে পারে। সবাই চুরিধারি করে। তার মানে তো আমরা বলতে পারি না যেহেতু ওই গ্রামের সবাই চুরি করে চুরিটা ওদের কালচার, ওদের বাপ-দাদারা ১৪ গোষ্ঠী চুরি করে আসতেছে। তার মানে চুরি করাটা তাদের জন্য নৈতিক এটা কিন্তু আমরা বলতে পারি না, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে এই এখন 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 নীতি নৈতিকতার ব্যাপারগুলা একটু কথাটা শেষ করতে দেন ভাই। কথাটা একটু বোঝার চেষ্টা করেন তারপর আপনি উত্তর দেওয়া শুরু করেন। আপনি প্রশ্নটা না শুনেই না আমাদের আলোচনা না শুনে যদি কথা বলতে শুরু করেন তাহলে তো আপনি কিছু বুঝবেন না ভাই। হ্যাঁ আপনি হ্যাঁ হ্যাঁ, ঠিক অন্তত আছে, আমাদের বলেন। কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন, শুইনা তারপরে আপনি রেসপন্স করেন। তার মানে জি আমরা জি। বুঝতে পারলাম যে নীতি নৈতিকতার বিষয়গুলা সমাজ, বাপ-দাদা কি কইরা আসছে, সমাজের মানুষ কি শিখাইছে তারা ছোটকাল থেকে এইগুলার উপর ভিত্তি করে যেই নৈতিকতা গড়ে ওঠে, সেই নৈতিকতা আসলে কোনো নৈতিকতা না। সেইগুলা আমাদের যাচাই এক্সট্রা কোনো টুল দিয়ে যাচাই করে দেখতে হবে। আপনি যে শুরুতে এসে বলছিলেন যে, "আমি ভাই ছোটকালে বাবা-মার থেকে শুনছি, পরিবেশের কাছ থেকে জানছি, সমাজের লোকের থেকে শুনছি।" এইটাই হইতেছে নৈতিকতা আপনার জন্য সেটাই নৈতিকতা ছিল। কিন্তু এইটা তো একটা ভালো মাপকাঠি না সেটা আমরা দেখলাম। যুক্তির মাধ্যমে যাচাই করে দেখলাম যে একটা সমাজে যেখানে সতীদাহ প্রথা সমাজে অ্যাকসেপ্টেড ছিল, সমাজে ছোটবেলা থেকে পোলাপানদের শেখাইতো সতীদাহ প্রথা একটা ভালো আমি জিনিস। আপনার কথা বুঝতে পারছি, আপনি শর্ট করেন। কথাটা শর্ট করতে পারব না ভাই। শর্ট করতে হইলে আপনি চলে যান ভাই। আমাকে দিয়েন না। আপনি আমার কথা আগে শুনে নেন। শুইনা বোঝার চেষ্টা করেন। না বুঝতে পারলে আল্লাহর রাস্তায় বিদায় নেন ভাই। যেটা বলতেছি ওকে ওকে, সেটা বলেন। মনোযোগ দিয়ে শুনেন। আমি মনোযোগ একটা দিয়ে সমাজে শুনতেছি। যদি একটা জিনিস অ্যাকসেপ্টেড হয়, সমাজের মানুষজন দ্বারা অ্যাকসেপ্টেড হয় বা সমাজে সেটা বাপ-দাদা ১৪ গোষ্ঠী কইরা আইসা থাকে, তাহলেই যে সেই কাজটা নৈতিক হবে এমন কোনো কথা নাই। সেটা আমাদের আলাদাভাবে যাচাই করে দেখতে হবে সেই কাজটা নৈতিক নাকি অনৈতিক সেটা আলাদা কিছু মাপকাঠি দিয়ে আমাদের যাচাই করে দেখার সুযোগ আছে। যেমন একটা আপনি সমাজে ১০০% সঠিক।
একটা সমাজে যদি সবাই ঘুষ খায় এবং বাপ-দাদা ১৪ গোষ্ঠী ঘুষ খায় এবং পোলাও যদি তাদের কাছ থেকে শিখা, সেও ঘুষ খাওয়া শুরু করে, তার মানে আমরা এটা বলতে পারি না যে সে ঘুষ খাইতেছে একটা নৈতিক কাজ করতেছে। তার দৃষ্টিতে এটা নৈতিক, এটা আমরা বলতে পারি না। তার কাজটা একটা হ্যাঁ, অনৈতিক কাজ হবে। কারণ ঘুষ খাওয়াটা আমরা যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করলে দেখতে পাই, ঘুষ খাওয়াটা একটা সমাজের জন্য ক্ষতিকর। সমাজের অন্যান্য অনেক মানুষের জন্য কিভাবে ক্ষতির ক্ষতিকর কারণ হয়। কিভাবে? কেন কেন? এক এ একজন মানুষ ঘুষ খাইলে মনে করেন যদি আপনি একটা চাকরির ইন্টারভিউ দিতে গেছেন, সেখানে আপনি হ্যাঁ, আপনার যোগ্যতা নাই সেই চাকরিটা হুম, পাওয়ার। মনে করেন একটা ইঞ্জিনিয়ার হিসেবে আপনার একটা দায়িত্ব আছে। আপনি ইঞ্জিনিয়ারের দায়িত্ব পালন করবেন যে বাংলাদেশের অনেকগুলা ব্রিজ তৈরি করবে। কিন্তু আপনার হ্যাঁ, আসলে যোগ্যতাই নাই। আপনি ইন্টারভিউ দিতে হ্যাঁ, গেছেন পরীক্ষায়। আপনি যে চাকরি দিচ্ছে তাকে একটা মোটা অঙ্কের টাকা ১০,০০,০০০ ঘুষ দিলেন। ঘুষ হুম, দেওয়ার পর হুম, সেই হুম, চাকরিটা পেয়ে গেলেন। আপনি যদি এইভাবে হ্যাঁ, চাকরিটা পেয়ে যান, আপনার হুম, যোগ্যতা না থাকার পরেও আপনি যদি সেই চাকরিটা ঘুষের মাধ্যমে পেয়ে যান, হুম, পরবর্তী জীবনে আপনি যখন চাকরি করবেন তখন যে ব্রিজগুলো আপনি তৈরি করবেন সেখানে আপনার যে হুম, অনভিজ্ঞতা, আপনার যে হুম, অশিক্ষা কুশিক্ষা সেই জিনিসগুলা হুম, দ্বারা যখন আপনি ব্রিজটা তৈরি করবেন, সেই ব্রিজটা হ্যাঁ, এমন হবে যেটা হুম। যেকোনো সময়ে মানুষের একটা বড় অ্যাক্সিডেন্টের সূচনা ঘটাইতে পারে। একটা বড় তাতে ধরনের আমার কি? দুর্ঘটনা ঘটাইতে। সেটা তো তাতে আমার আপনার কি? কিছু আমি বলি নাই তো ভাই। আপনার কিছু আমি বলি নাই তো ভাই। আপনার তো অবশ্যই ভালো যে আপনি কিছু টাকা-পয়সা পাইলেন। কিন্তু সেই জিনিসটা সমাজের অন্যান্য মানুষের জন্য, অন্যান্য অনেক মানুষের জন্য ক্ষতিকর। এই জিনিসটা যখন থাকুক, আমরা যাচাই সেই থাকুক। থাকুক নাকি না থাকুক সেটা তো আপনার ক্ষেত্রে আমি বলতেছি না তো ভাই। আমি বলতেছি সমাজের ক্ষেত্রে আমরা যখন একটা সোসাইটি হিসেবে বসবাস করি, সমাজের অন্যান্য অনেক মানুষের জন্য এটা ক্ষতিকর। অন্যান্য মানুষের জন্য এটা ক্ষতিকর কি ক্ষতিকর না? এটা একটু বলেন তো? দেখুন, অন্যান্য মানুষের জন্য কি ক্ষতিকর না ক্ষতিকর সেটা দেখার আগে দেখতে হবে আমার জন্য কি ভালো। সেটা আপনার এখন জন্য কি আমার সেটা ভালো আমি করতে সেটা গিয়ে সেটা যদি তো আমার প্রশ্ন না ভাই। আপনার জন্য কি সেটা তো আমার প্রশ্ন আচ্ছা এই অন্যান্য মুহূর্তে মানুষের প্রশ্ন জন্য না। ক্ষতিকর, হ্যাঁ, অন্যান্য মানুষের অন্যান্য জন্য মানুষের ক্ষতিকর। জন্য যখন ক্ষতিকর এটা যখন আমরা আইডেন্টিফাই করতে পারবো, তখন তো হ্যাঁ, আমরা এমন একটা সোসাইটি তৈরি করতে চাবো না, যেটা একজন মানুষকে সুবিধা দিবে তার যোগ্যতা না থাকার পরেও, তাকে সুবিধা দিবে। কিন্তু ১০০ জন বা ১,০০০ জন মানুষকে অসুবিধা দিবে বা ১,০০০ জন মানুষের জীবন হুমকির মুখে পড়বে। এরকমের একটা সোসাইটি তো আমরা কেউ থাকতে চাইবো না বা এরকম সোসাইটি আমরা তৈরিও করতে চাইবো না যে সোসাইটিতে ১,০০০ জন মানুষ বিপদে পড়বে। আপনার লাভের জন্য ১,০০০ জন মানুষ বিপদের মুখে পইড়া যাবে। তাদের জীবন সংকটের মুখে পড়ে যাবে। হ্যাঁ, এরকমের একটা তাহলে কে সোসাইটিতে আটকাবে আমাকে? আপনিও একটু কথাটা শুনে নেন ভাই, কথাটা শুনেন আগে। আপনি তো মানে হুম, বলেন। মাঝখানে সাউন্ড কইরেন না, কথাটা শুনেন। এরকমের একটা সোসাইটিতে আপনিও থাকতে চাইবেন না, আমিও থাকতে চাইবো না। এই কারণে আমরা যেটা চেষ্টা করি, উন্নত সভ্য দেশগুলোতে চলে যাওয়ার চেষ্টা করি। যে ইউরোপ আমেরিকার দেশগুলোতে যাওয়া যায় নাকি, ভিসাটা পাই নাকি? কারণ ওই সমস্ত দেশে সোসাইটিটা এরকম যে এই টাইপের ঘুষের কারবার, এই টাইপের দুর্নীতির কারবার, এই টাইপের মানুষের জীবন যে সংকটের মুখে পড়ে এরকমের কারবার কম, তুলনামূলকভাবে কম। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এই সমস্ত দেশ দুর্নীতিতে শীর্ষে। এই সমস্ত দেশে আমরা হুম, থাকতে চাই না। এই সমস্ত দেশে সোশ্যাল সিকিউরিটি থাকে না। এই সমস্ত দেশে মানুষের জীবনের নিরাপত্তা থাকে না। এই সমস্ত দেশে মানুষ ভালোভাবে আ নিরাপদে পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকতে পারে না। এই কারণে আমরা উন্নত যেই সভ্য দেশগুলাতে এই জিনিসগুলা আছে, এই সুবিধাগুলা আছে, সোশ্যাল সিকিউরিটি আছে, মানুষের জীবনের নিরাপত্তা আছে, এই সমস্ত দেশে মুভ করতে চেষ্টা করি। এই সমস্ত দেশে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করি। আপনি নিজেও যদি কখনো সুইডেনের ভিসা পান, নাচতে, নাচতে একদম পাগলের মতো আল্লাহু আকবার বইলা লাফ দিয়া আপনার পরিবার নিয়ে সুইডেনে অবশ্যই, চলে যাবেন। অবশ্যই। এই বিষয়ে আমি অবশ্যই যাবো নিশ্চিত। আমি। কিন্তু আপনাকে যদি অবশ্যই বলা যাবো। হয় যে ভাই পাকিস্তানে আপনারে ভিসা দিমু, ফ্লাইট দিমু, আ সব দিমু। আপনি পরিবার নিয়ে চলে যান। আপনি বলবেন যে, "না ভাই পাকিস্তানে যামু। ইস! না ভাই পাকিস্তানে যামু কিনা একটু আমি চিন্তা করে দেখি পাকিস্তানেও ভাই। যাবো। পাকিস্তানে যাওয়াটা পাকিস্তানেও যাবো আমি। ঠিক হবে না।" আপনাকে যদি বলা হয় তাহলে বাংলাদেশেই থাকেন না কেন? বাংলাদেশে অসুবিধা কি? বাংলাদেশে তো ৯০ আমি ভাগ মুসলমান। আমি তো মুসলমানের আছি দেশ। ভাই, বাংলাদেশেও আছি। ভাই কথার মাঝখানে এখানে তো কথা আছি। বলেন না ভাই। কথার মাঝখানে কথা বলেন না ভাই। আপনাকে যদি বলা হয় বাংলাদেশে তাইলে থাইকা যান না কেন? বাংলাদেশে তো ৯০ ভাগ মুসলমানের দেশ। আপনার মুসলমান দিনী ভাইরা মিলামিশা থাকবেন, অসুবিধা কি? আপনি থাকতে চাইবেন না ভাই। আপনি দেখবেন যে সুইডেন, ডেনমার্ক, নেদারল্যান্ডস, জার্মানি এই সমস্ত দেশে কোনভাবে যদি চিপা-চাপা দিয়ে নৌকায় কইরাও যদি ঢুইকা যাওয়া যায়, ইস! জীবনটা একেবারে আপনার পরিবারটা একেবারে বাইচা গেল। হ্যাঁ? কারণ কি? কারণ হচ্ছে এই সমস্ত দেশে মানুষের জীবনের নিরাপত্তা আছে। বেশিরভাগ মানুষের সুবিধা একজন মানুষের সুবিধা করার জন্য যেন বেশিরভাগ মানুষ অসুবিধার সম্মুখীন না হয়, এই রুলগুলা এই সমস্ত দেশে চালু করা আছে। এই নৈতিকতার বিধানগুলা এই সমস্ত দেশে চালু করা আছে। এই কারণে আপনি চইলা যাবেন মানে নাস্তিকদের দেশে, কাফেরদের দেশে, যে সমস্ত দেশে নাস্তিক প্রধান দেশ, সেই সমস্ত দেশে আপনি গিয়ে নিরাপদে আপনার ধর্ম সেখানে আপনি পালন করতে পারবেন। যেইটা আপনার একটা কামনা। এখন আপনাকে যে শুরুতে যে প্রশ্নটা করেছিলাম যে, একটা ৫৩ বছরের বুইড়া ব্যাটা যদি একটা ৬ বছরের মেয়েকে বিয়ে করে ৯ বছর বয়সে তার সাথে যৌন সঙ্গম করে এটা কি আপনার দৃষ্টিতে নৈতিক কিনা? আপনি বলেছেন যে হ্যাঁ, এটা রাজি থাকলে অসুবিধা কি? মেয়ে তো রাজি আছে তাইলে অসুবিধা কি? ভাই আয়েশার সাথে যখন মোহাম্মদের বিয়ে হইছে ইনফেক্ট আয়েশা জানতই না যে তার বিয়ে হইছে। আমি আপনাকে একটু পরে হাদিস বের করে দেখাবো যে আয়েশা জানতই না, আয়েশার কোন ধারণাই ছিল না। এমনকি বিয়ে জিনিসটা কি সেই জিনিসটাই সে জানত না। এখন একটা বাচ্চা মেয়ে যে বিয়ে কি, যৌন সঙ্গম কি, তার সাথে ওই রাতে কি ঘটতে পারে এই সমস্ত বিষয় সম্পর্কে যার কোন আইডিয়া নাই, যার কোন ধারণা নাই, তাকে যদি আপনি এই রকমের অবস্থায় একটা বুইড়া খাটাসের সাথে ৫৩ বছরের বুইড়া
একটা মুহাম্মদ নামক একটা খাটাসের বিছানায় তুইলা দেন, মুহাম্মদ নামক একটা লুচ্চা খাটাস পেডোফাইল, এই রকমের একটা লোকের বিছানায় যদি আপনি তুইলা দেন, তাহলে এই রকমের একটা মেয়ের যে কি পরিমাণ কষ্ট হবে সেটা আমরা বুঝি। এই কারণে আমরা ছোট বাচ্চা যারা আছে, মনে করেন আমার যে ছোট ছেলেটা আছে, সে যখন ১ম মোমবাতি দেখছে, মোমবাতিটা দেইখা সে হাত বাড়ানোর চেষ্টা করছে। হাত দিয়ে সে মোমবাতিটা ধরার চেষ্টা করছে। কিন্তু আমরা যারা প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ, তারা আমরা জানি যে এই বাচ্চাটার যেহেতু এখনো বুদ্ধিশুদ্ধি এখনো গ্রো করে নাই, বুদ্ধিশুদ্ধি এখনো হয় নাই, এই কারণে এই বাচ্চাটাকে আমি আগুনের কাছে যাইতে দিব না। আগুনের কাছ থেকে আমি দূরে রাখবো। আমার যে বাচ্চাটা, সেই বাচ্চাটা একবার ছাদে উঠা লাফ দেওয়ার কথা চেষ্টা করছিল। আমি আপনাকে গল্প হিসেবে বলতেছি। লাফ দেওয়ার চেষ্টা করছে। সে বুঝে নাই যে লাফ দিলে তার consequence টা কি? এই ঘটনাটা সে ঘটলে, তার সাথে এই ঘটনাটা ঘটলে এটার কনসিকুয়েন্স কি, এইটা যারা অপ্রাপ্তবয়স্ক বাচ্চা তারা সাধারণত এই জিনিসটা বোঝে না। এই কারণে এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে আমরা কনসেন্ট জিনিসটা এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে প্রযোজ্য না। এই কারণেই আমরা সভ্য দেশে আইন তৈরি করছি যে একটা একজন মানুষের ভোট দিতে হইলে মিনিমাম ১৮ বছর বয়স হইতে হবে। কারণ ১৮ বছর বয়সের নিচে মানুষ যদি সম্মতি দেয়ও, সেই সম্মতিটা ইনফর্মড কনসেন্ট থাকে না। মানে জ্ঞান বুদ্ধি ব্যবহার করে, নিজের বোধ বুদ্ধি ব্যবহার করে যে সে একটা ইনফর্ম ডিসিশন নিচ্ছে, সেই ইনফর্ম ডিসিশনটা হয় না এটা। এই কারণে যেমন ধরেন একটা টিনেজ বালক বা বালিকা, এরকমের একটা টিনেজ বালক বালিকা সবসময় আবেগ উত্তেজনার বশবর্তী হয়ে অনেক ধরনের ভুল সিদ্ধান্ত নিতে পারে। এই কারণে টিনেজ বয়সটাকে আমরা এমন একটা বয়স হিসেবে চিহ্নিত করি, যেই বয়সে তারা যদি কোনো সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তটা ভুল হওয়ার সম্ভাবনাই বেশি। আমরা দেখি যে যারা হচ্ছে গিয়ে ১৪-১৫ বছর বয়সী বালিকা, এই সমস্ত বালিকাদেরকে আমরা জীবনের এমন কোনো সিদ্ধান্ত নিতে বাধা দেই, যে সিদ্ধান্তটা তার পরবর্তী জীবনে বড় ধরনের consequence নিয়ে আসবে। এই কারণে আমরা ধর্ষণের যে সংজ্ঞা, সেই ধর্ষণের সংজ্ঞার ভিতরে এই জিনিসটা আমরা আন্তর্জাতিকভাবে যুক্ত করে দিছি। দেখেন, আপনাকে আমি ধর্ষণের সংজ্ঞাটা দেখাচ্ছি। ধর্ষণের সংজ্ঞাটার ভিতরে কি আছে দেখেন। ধর্ষণের সংজ্ঞাটার ভিতরে আছে যে ধর্ষণ এক ধরনের যৌন নিপীড়ন। সাধারণত একজন ব্যক্তির অনুমতি ব্যতি রেখে তার সাথে যৌন সঙ্গম বা অন্য কোনো ধরনের যৌন অনুপ্রবেশ ঘটানোকে ধর্ষণ বলা হয়। ধর্ষণ শারীরিক বল প্রয়োগ, অন্যভাবে চাপ প্রদান কিংবা কর্তৃত্বের অপব্যবহারের মাধ্যমে সংগঠিত হতে পারে। অনুমতি প্রদানে অক্ষম, যেমন অজ্ঞান ব্যক্তি, কোনো একজন ব্যক্তি যদি অজ্ঞান হয়, সে যদি হ্যাঁও বলে বা নাও বলে, অজ্ঞান অবস্থায় সে যদি মাথাটা ঝুঁকায়, তাতেও সেইটাকে কনসেন্ট হিসেবে ধরে নেওয়ার কোনো মানে মানে উপায় নাই। সেটাকে আমরা কনসেন্ট হিসেবে ধরতে পারি না। সেটাকে আমরা একটা ইনফর্মড ডিসিশন বা একটা কনসেন্ট হিসেবে গণ্য করতে পারি না। বা একজন যদি বিকলাঙ্গ হয় বা যদি মানসিক প্রতিবন্ধী হয়, এই রকমের অবস্থাতে আমরা তার সম্মতি, সে মাথা ঝুঁকে হ্যাঁ বলছে বা মুখেও হ্যাঁ বলছে, এরকম হ্যাঁকে আমরা কনসেন্ট হিসেবে গণ্য করতে পারি না। বা এরকমের ব্যক্তি যদি অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি হয়, তাকেও আমরা কনসেন্ট হিসেবে গণ্য করতে পারি না। যেমন আপনাদের মাদ্রাসাতে অনেক বালক ভর্তি হয়। বালক ভর্তি হওয়ার পরে অনেক সময় এরকম আছে, চাপ প্রদানের মাধ্যমে কনসেন্টটা আদায় করা হয়। হুজুরে, আপনাদের যে বড় হুজুর, যখন রাতের বেলা রুমের ভিতরে ডাকে, বলে, "আই আয় তুই আইসা আমার মানে এখানে সরিষার তেল মাইখা দে। আমার শরীরে সরিষার তেল মাইখা দে।" এটা যখন আপনাদের হুজুরেরা আপনাদেরকে রাতের বেলা আপনাদের রুমে নিয়ে ডেকে যখন আপনাদেরকে বলা হয়, তখন আপনারা অনেক সময় সেই হুজুরের কথাটা এখানে বলতে আসলে ভাই নিচের দাঁড়িতে। নিচের দাঁড়িতে, উপরের দাঁড়িতে এবং নিচের দাঁড়িতে ২ দাঁড়িতেই যখন সরিষার তেল মেখে দিতে বলে, তখন আপনাদের এই যে আপনারা যখন বাচ্চা থাকেন, মাদ্রাসাতে মাত্র ভর্তি হইছেন, আপনারা ওই যে ক্ষমতাবান হুজুর, যে হচ্ছে আ আপনার দৃষ্টিতে সে একজন মহান ব্যক্তি, সে একজন ক্ষমতাবান ব্যক্তি, যেহেতু সে একটা মাদ্রাসার শিক্ষক, সে আ আপনার চেয়ে ক্ষমতার লেভেলে সে অনেক ঊর্ধ্বে অবস্থান করছে। সে আপনার কাছে একজন নবী রাসূলের মতোই আপনার কাছে মনে হয়। যখন একজন বালক স্কুলে ভর্তি হন, মাদ্রাসাতে ভর্তি হন, আপনার কাছে একজন শিক্ষকের মর্যাদা অনেক বেশি। এই কারণে শিক্ষক যখন বলে যে, "আমার নিচের দাড়িতে সরিষার তেল মাইখ্যা দে", তখন আর আপনি তার ক্ষমতার কারণে সেই জিনিসটা আপনি হ্যাঁ বলতে বাধ্য হন। বা আপনি একটা মেন্টাল প্রেশার ফিল করেন যে, তাকে আপনার তো হ্যাঁ বলতেই হবে। কিছু তো করার নেই। আমার হুজুরে কইছে, আমার হুজুর তো ভাই রাসূলের মানে উত্তরসূরি। আপনাদের হাদিসে এই জিনিসটা আছে। আপনাদের যে আলেমরা, তারা হচ্ছে রাসূলের উত্তরসূরি, উত্তরাধিকার তাদের কাছে আছে। এই জিনিসগুলা যখন আপনারা শুনেন, তখন আপনারা সেই ক্ষমতার কারণে তাদেরকে কনসেন্টটা হ্যাঁ, এটা দিতে বাধ্য হন। কিন্তু এই হ্যাঁটাকে তো আমরা কনসেন্ট হিসেবে ধরতে পারি না। এটাকে যদি আমরা কনসেন্ট হিসেবে ধরি, তাহলে তো অনেক ধরনের ধর্ষণকে আমরা ধর্ষণ হিসেবেই গণ্য করতে পারব না। এই ক্ষেত্রে যেটা দেখতে হবে যে, এই ব্যক্তিটা অপ্রাপ্তবয়স্ক। এই ব্যক্তিটা যদি হ্যাঁও বলে, সে যদি হুজুরের ওই নিচের দাড়িতে যদি তেল মাখেও বা যদি অন্য কোনো সার্ভিস যদি সে দেয়ও, তারপরেও সেটাকে ধর্ষণ হিসেবেই চিহ্নিত করতে হবে। কারণ যেই ব্যক্তির সাথে ঘটনাটা ঘটছে, সেই ব্যক্তি একজন অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি। অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির কোনো কনসেন্ট থাকে না। সে হ্যাঁ বলল নাকি না বলল, যেহেতু তার এখনো প্রপার বোধ বুদ্ধি এখনো তৈরি হয় নাই। সে এখনো ৬ বছরের একটা বাচ্চা বা ৭ বছরের একটা বাচ্চা।
এই কারণে তার সাথে কি কনসিকুয়েন্স হইতে পারে? এরকমের একটা ঘটনা ঘটলে তার কি হইতে পারে? আপনি যখন হুজুরের মানে রুমে গেছেন, হুজুরের রুম থেকে বাইর হওয়ার পর আপনার পেছন থেকে রক্তপাত হইতে পারে এবং রক্তপাত হওয়ার মাধ্যমে আপনার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এই কনসিকুয়েন্স আপনি তখন বুঝবেন না। আপনি যখন ছোট অবস্থায় যখন মাদ্রাসায় আপনার বড় হুজুরের ওইখানে গিয়ে আপনার প্যান্ট খুলছিলেন, তখন আর আপনার এই আইডিয়াটা থাকবে না যে আপনার ওই প্যান্ট খোলার মাধ্যমে আপনার যে পাছায় বড় একটা আঘাত লাগতে পারে এবং এটা যে আপনার সারা জীবন এই আঘাতের চিহ্ন আপনার বয়ে বেড়াইতে হবে। এই জিনিসটার মানে বোধ-বুদ্ধি তখনো আপনার তৈরি হয় নাই। কিন্তু আপনি যদি একজন প্রাপ্তবয়স্ক মানুষ হইতেন, যদি আপনি মনে করেন ২০-২২ বছরের একটা তাগড়া জোয়ান আপনার হুজুরে আপনারে কইছে, "আয়, রুমে আয়।" তখন আমরা বুঝতে পারতাম যে আপনি নিজেও যেহেতু একজন প্রাপ্তবয়স্ক মানুষ, আপনার বোধ-বুদ্ধি আছে, আপনি সুস্থ স্বাভাবিক অবস্থায় সেই হুজুরের নিচের নিজের দাড়িতে গিয়ে তেল মাখছেন এবং তাকে সার্ভিস দিচ্ছেন, প্যান্ট খুলছেন। সেই ক্ষেত্রে আমাদের কিছু বলার থাকতো না। আপনারা ২ জনই প্রাপ্তবয়স্ক মানুষ, ২ জন নিজেরা মজা নিচ্ছেন, নিজেরা আনন্দ উপভোগ করছেন। সেখানে আমাদের কিছু বলার নাই। সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু যখনই জিনিসটা হবে এরকম যে আপনাদের একজন অপ্রাপ্তবয়স্ক যার কনসেন্টটা গণ্য হয় না, কোন সভ্য দেশের আইনে এই অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিদের যেমন ধরেন ইউরোপ আমেরিকাতে এরকম অসংখ্য ঘটনা ঘটছে যে একটা বাচ্চা মেয়েকে বলছে তোমাকে আমি একটা অনেক সুন্দর একটা চকলেট দিব, অনেক ভালো মজার একটা চকলেট দিব বা তোমাকে একটা বারবি ডল দিব, তোমাকে একটা অনেক সুন্দর একটা পুতুল দিব, সেই পুতুলটা দিয়ে তুমি অনেক খেলতে পারবে, অনেক সুন্দর খেলতে পারবে, চলো চলো আমার সাথে চলো, তুমি তোমার জামাটা খোলো। এইভাবে এই ধরনের লোভ দেখায় একটা বাচ্চাকে কনভিন্স করার চেষ্টা করছে। অনেক এরকমের অসংখ্য ঘটনা আছে পৃথিবীতে। এই পেডোফাইল যারা হচ্ছে নবীর মতো, নবী মোহাম্মদের মতো পেডোফাইল, তারা নানাভাবে এইভাবে বাচ্চা ছেলে বা মেয়েদেরকে নানাভাবে কনভিন্স করার চেষ্টা করে যে, "তোমাকে আমি একটা সুন্দর পুতুল বার্বি ডল কিনে দিব। আসো, আসো।" তখন মেয়েটাকে বলে, "তুমি কি করবা? আমার প্যান্ট খুলবা?" মেয়েটা তখন মনে করে, "হ্যাঁ, আমাকে তো একটা বার্বি ডল দিচ্ছেই। ঠিক আছে, আমি তাহলে জামাটা খুলি।" কিন্তু জামাটা যে খুললে তার সাথে যে কি ঘটবে, এই বার্বি ডলটা পাওয়ার লোভে সে যে কোন বিপদের মুখে পড়ছে, বেশিরভাগ সময়ই এই বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়েগুলো এই জিনিসটা বুঝতে পারে না। কারণ তাদের এই প্রাপ্ত বয়সটাই হয় নাই। তাদের এই ইনফর্মড ডিসিশন নেয়ার মতো বোধ বুদ্ধি তাদের নাই। এই কারণে আমরা অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিদের তাদের কোনো কনসেন্টই আসলে হয় না। তারা যদি হ্যাঁও বলে সেটাকেও আমরা ধর্ষণ হিসেবে সংজ্ঞায়িত করি। ইনফ্যাক্ট আয়েশার বিয়ের সময় আয়েশার কনসেন্ট নেওয়া হয় নাই, সেটা আমি আপনাকে হাদিস থেকে বের করে দেখাবো। আয়েশাকে জানানো হয় নাই যে বিয়ে হইতেছে বা বিয়ে জিনিসটা কি সেটাও আয়েশা জানতো না। আয়েশাকে হুট করে একদিন তার সাথে বিয়ে দিয়ে তার রুমে পাঠায় দেওয়া হয়েছে সাজায় গুজায়া। এবং আয়েশা বলছে আমি জানতামই না যে আমার সাথে কি ঘটতেছে, আমি জানতামই না। কিন্তু আপনি বলছেন আয়েশা নাকি সেই বিয়েতে নিজেই খুশি হয়ে রাজি হয়ে বিয়ে করতে রাজি হইছে। এইটা আপনি একটা মিথ্যা কথা বলছেন। সেটার দলিলও আমি আপনার কাছ থেকে জানতে চাবো এবং ২ নম্বর জানতে চাবো যে একটা অপ্রাপ্তবয়স্ক মানুষের কনসেন্ট হয় কিনা। এই ২ টা জিনিস আপনি আমাদেরকে একটু বলেন যে ১ম এ আপনি বলেন আয়েশার যে সেই বিয়ের আগে যে আয়েশা হাসিখুশি হয়ে রাজি হয়ে সেই বিয়েতে সে অ্যাকসেপ্ট করছে, সেটা একটু আমাদেরকে দলিলটা দেখান। আর এরপরে যে দলিলটা দেখাবেন সেটা হচ্ছে অপ্রাপ্তবয়স্ক মানুষের কনসেন্ট হয় কিনা। বলেন ভাই। কি বলার সুযোগ দিছেন? কথা শুনতেছেন আমার? হ্যালো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলেন। আচ্ছা, আচ্ছা শুনেন। এখন এই যে আপনি এতক্ষণ আমাকে শুনাইলেন অনেক কথা। তার বেশিরভাগ কথা তো আমি শুনিই নাই। কারণ এতক্ষণ যাবত একটা মানুষকে মিউট করে রেখে, ঠিক আছে? তারপর যে আপনারা নিজেদের লেকচার শোনান, আপনাকে এটা যেই কতটুকু জিনিসটা যৌক্তিক? জানতে চাচ্ছি সেই উত্তরটা কি আপনি দিবেন নাকি না আপনি আপনি কান্নাকাটি এখন করবেন? কান্নাকাটি করব কেন? আমি কান্নাকাটি তো আপনাদের আর এখানে করার জন্য কান্নাকাটি আসি নাই। কান্নাকাটি যদি আপনার করতে হয় তাহলে আপনি আলাদা সেপারেটলি আমাকে কান্নাকাটি ভিডিও করে পাঠায় দিয়েন। আমি এটা শুনে নিব না পরে। অডিও ওকে, ওকে রেকর্ড ঠিক করে আছে যান। পাঠায় দিয়েন। আচ্ছা, আপনি আচ্ছা, আচ্ছা মূল ওকে, ওকে, পয়েন্টে ওকে। আসেন। যেইটা জিজ্ঞেস করা হচ্ছে আমি সেই মূল পয়েন্টে পয়েন্টে আসেন আসি। ভাই। এখন শুনেন, আপনি আমাকে এখন জিজ্ঞেস করছেন কিন্তু আপনাকে আমি অনেক আগে জিজ্ঞেস করছিলাম যে আমি নৈতিকতার মানদণ্ড আপনাদের যেভাবে আপনারা মানেন সবকিছু, সেভাবে আমি নৈতিকতার মানদণ্ডটা কিভাবে হিসাব করব? আপনাদের টুলস গুলা কি? আপনাকে কোন এই টুলস মুহূর্তে দিয়ে আমরা এই আপনারা এই জিনিসটা জিজ্ঞেস করি নাই ভাই। আপনাকে জিজ্ঞেস করেছি যে আমি আয়েশা যেটা ১ম জিজ্ঞেস হচ্ছে করছি সেটা আপনার উত্তর আবারও দেন। তাহলে মিউট করে দিচ্ছি। আপনাকে স্পেসিফিক কোয়েশ্চেন করেছি যে আয়েশা যে বিয়ের আগে আয়েশা জানতো কিনা যে নবীর সাথে তার বিয়ে হচ্ছে এবং সে মিউট সেই করে লাভ বিয়েতে নাই। শুনেন। আবারও মিউট করে আপনি একটু আগে বলেছেন যে আয়েশা নিজে এটা হাসিখুশি আমি হয়ে এই বিষয়ে মানে এই ভাই আপনি কেন বারবার মানে আনমিউট করে কথা বলছেন? আমি তো বুঝতে পারছি না। আপনাকে যে স্পেসিফিক প্রশ্ন করা হয়েছে আপনি আমাকে দলিলটা দেখায় দিলেই তো হয়। অসুবিধা কি? দলিলটা নিশ্চয়ই আপনার কাছে আছে। আপনার তো দলিলটা দেখাতে কোনো সমস্যা হওয়ার কথা না। আপনি যেহেতু বলেছেন সেহেতু দলিলটা নিশ্চয়ই আপনার কাছে আছে। আপনি আমাদেরকে সেই দলিলটা একটু দেখাবেন যে আয়েশা বিয়ের আগে জানতো যে তার সাথে নবী মোহাম্মদ ৫১ বছরের বয়সী একটা বুইড়া খাটাসের সাথে পেডোফাইলের সাথে তার বিয়ে হচ্ছে। এইটা আয়েশা তখন জানতো এবং জানার পরেও আয়েশা নিজে গিয়ে রাজি হইছে, আমি নবী যেহেতু নবী সেহেতু আমি বিয়ে করতে চাই। এটা আপনি ১ম এ দেখাবেন। ২ নম্বর দেখাবেন যে অপ্রাপ্ত বয়স্ক মানুষের কনসেন্ট এর কোনো মূল্য আছে। এইটা আপনি কোথায় পাইছেন ভাই? অপ্রাপ্ত বয়স্ক মানুষের ডিসিশন হ্যাঁ বা না, কোনো কনসেন্ট এর কোনো মূল্য তো হয় না ভাই। আপনি এই ২ টা আমাদেরকে দেখাবেন কিনা? আছে নাকি আপনার কাছে? দে তাহলে বলেন। না থাকলে বলেন নাই। আমি আপনাকে আমার দলিল দেখাবো। অসুবিধা নেই। হ্যালো। হ্যাঁ, আপনার দলিল থাকলে আপনি দেখান, না থাকলে হ্যাঁ, আমি আপনাকে দলিল দেখাবো। আচ্ছা, আচ্ছা। আচ্ছা আপনি কি আমাকে সুযোগ দিছেন আবার কথা বলার?
হ্যাঁ। আপনাদের আসলে কি কন্ট্রোল ইয়া তো, এখন আমি কিভাবে কি করবো, এখন আপনাদের জন্য এই বিষয়ে কথা বলবো আমি, সমস্যা নাই। এই বিষয়ে আমি বলবো আপনাদের যত দলিল লাগবে আমি সব দলিল দিব আচ্ছা, আপনাকে, কোনো সমস্যা তাহলে নাই আপনি আমার। আপনার কাছে আপনি কোন কিছু দিতে পারছেন না। আপনি দিতে পারলে দিয়ে দিতেন। আমি তাহলে আপনাকে সেই রেফারেন্সটা দেখাচ্ছি। যেহেতু আপনি দিতে পারছেন না। আপনি বলছেন দিব এটা তো আপনার কাছে জানতে চাইনি। দিবেন কি দিবেন না এটা তো জানতে চাইনি। আপনি সরাসরি দিবেন। হাদিস নাম্বার বলবেন। কোরআনের আয়াত বা হাদিস নাম্বার বা সিরাত গ্রন্থ থেকে বলবেন এত নম্বর পৃষ্ঠাতে লেখা আছে, বাইর করেন এখানে আছে। আমি সেটা বাইর করতাম। অসুবিধা কি ছিল? আমি আপনাকে হাদিস থেকে দেখাচ্ছি যে আয়েশাকে সেই সময়ে কিছু বলাই হয় নাই। এখানে দেখেন আ সহিহ মুসলিম হাদিস একাডেমি। ইনফেক্ট ইসলামের হুকুম অনুসারে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের কনসেন্টের কোনো দরকারই পড়ে না। বাবা চাইলে তার বিয়ে দিতে পারে। ওই আয়েশার কনসেন্টের কোনো ইসলামের দৃষ্টিতে কোনো মূল্য নাই। ইসলামের দৃষ্টিতেও অপ্রাপ্তবয়স্ক মেয়েদের কোনো কনসেন্টের কোনো মূল্য নাই। বাবা চাইলে মেয়ে যদি রাজি নাও হয় তাও সে বিয়ে দিতে পারে। মানে আপনি যে কি বলেন না ভাই, আপনি জানেন না কিছু এইজন্য বোঝা যাচ্ছে যে ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান নেই কোনো। এইজন্য আপনি এই সমস্ত উদ্ভট কথাবার্তা বলতেছেন। এবং আপনি বলছেন আয়েশা নাকি নিজে মানে খুশি হয়ে মানে বিয়েতে রাজি হইছে। এটা আপনি বলছিলেন, সেটার দলিলটা আমরা এখনো দেখিনি। আপনার কাছে আবারও যাবো আমরা, দেখবো আপনার কাছে সেরকম দলিল আছে নাকি। আমরা একটু এই হাদিসটা পড়ি। সহিহ মুসলিম হাদিস একাডেমি হাদিস নাম্বার হচ্ছে 3370। এখানে বলা হচ্ছে পিতা অপ্রাপ্তবয়স্ক কুমারী কন্যার বিবাহ দিতে পারে। আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিয়ে করেছেন, তখন আমার বয়স 6 বছর। তিনি আমাকে নিয়ে বাসর ঘরে যান, তখন আমার বয়স 9 বছর। দেখেন এখানে বলা হচ্ছে আয়েশা বলেন আমরা হিজরত করে মদিনায় পৌঁছার পর 1 মাস যাবত জ্বরাক্রান্ত ছিলাম। আমার মা উম্মে রুমান আমার নিকট এলো। আমি তখন একটি দোলনার উপরে ছিলাম এবং আমার কাছে একটি খেলার সাথীরাও ছিল। তিনি আমাকে উচ্চস্বরে ডাকলেন। আমি তার নিকট গেলাম। আমি বুঝতে পারিনি যে আমি বুঝতে পারিনি যে তিনি আমাকে নিয়ে কি করবেন। মানে এই অবস্থায় আয়েশা কিছু জানতো না বা বুঝতে পারে নাই যে তার মা তাকে কেন ডাকলো। সে তার সঙ্গী সাথীদের সাথে খেলছিল। এই সময় দোলনায় খেলছিল। এই সময় তার মা উম্মে রুমান তার নিকট এলেন এবং তাকে নিয়ে গেলেন। উচ্চস্বরে ডাইকা তার কাছে নিয়ে গেলেন। আয়েশা বলতেছে, "আমি বুঝতে পারিনি যে তিনি আমাকে নিয়ে কি করবেন। তিনি আমার হাত ধরে আমাকে দরজায় নিয়ে দাঁড় করালেন। আ আমি তখন বলছিলাম, 'আহ! আহ!' অবশেষে আমার উদ্বেগ দূরীভূত হলো। তিনি আমাকে একটি ঘরে নিয়ে গেলেন। সেখানে আনসার মহিলাগণ উপস্থিত ছিলেন। তারা সকলে আমার কল্যাণ ও রহমতের জন্য দোয়া করলেন এবং আমার সৌভাগ্য কামনা করলেন। আমার মা আমাকে তাদের নিকট সমর্পণ করলেন। তারা আমার মাথা ধুয়ে দিলেন এবং আমাকে সুসজ্জিত করলেন। আমি কোন কিছুতে ভীত-শঙ্কিত হইনি। চাষতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন এবং তারা আমাকে তার নিকট সমর্পণ করলেন। মানে এই পুরা ঘটনাতে আয়েশা জানতই না। দেখেন সে বুঝতেই পারে নাই যে তারে নিয়ে আসলে কি হইতেছে। এই পুরা জিনিসটা সে একটা বাচ্চাদের সাথে খেলতেছিল, খেলা করতেছিল। কিন্তু সে এই জিনিসটা জানতই না যে তার সাথে কি ঘটতেছে। এই জিনিসটা সে বুঝতেই পারে নাই। কিন্তু তাকে এইভাবে নিয়ে গিয়ে গোসল-টোসল করায় নবীর রুমে দেখেন পিতা কর্তৃক নাবালিকা কন্যাকে বিয়ে দেয়া বৈধ। পিতা চাইলেই নাবালিকা কন্যার সাথে বিয়ে দিতে পারেন। এখানে দেখেন আমি দোলনায় দোল খাচ্ছিলাম। আমার বান্ধবীরা আমি তার কাছে গেলাম। এখানে দেখেন এখানে পরিষ্কার ভাবে বলা হচ্ছে যে, আ আমি জানতাম না তিনি আমাকে কেন ডেকেছিলেন। অবশেষে আমার হাঁপানো বন্ধ হলে তিনি আমাকে নিয়ে একটু ঘরে গেলেন, ইত্যাদি, ইত্যাদি। এখানে দেখেন একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে, আয়েশা সে সময় জানতো না যে তার সাথে আসলে ঘটনাটা কি ঘটতেছে এবং সে পুতুল খেলতো। পুতুল খেলা একটা বাচ্চা মেয়ে, যেই বাচ্চা মেয়েটা এখন পর্যন্ত কিছু জানে না এই সমস্ত বিষয় সম্পর্কে। সঙ্গম কি? মানে নবীর কি? নবী যে মেশিন ম্যান নবী পেডোফাইল নবী মোহাম্মদ, সে যে মেশিন তার উপরে চালাবে, তার যে মেশিনটা, তার যে কালা পিস্তলটা তার উপর চালাবে, এই সমস্ত সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। সে একটা বাচ্চা মেয়ে, খেলার পুতুল তার কাছে ছিল। এবার আমরা একটু দেখি যে এই যে বিষয়টা যে উনি যে বললেন আমাদেরকে যে এবং এই বিষয়টা যখন এই জিনিসটা মোহাম্মদকে বলে, আ মোহাম্মদকে যখন এই আবদারটা করে তার মেয়েকে বিয়ে করবে, তখন কিন্তু আবু বকরও কিন্তু প্রাথমিক অবস্থাতে রাজি ছিল না। আচ্ছা আমরা একটু এই জিনিসটা একটু চেঞ্জ করি। আ এটা চেঞ্জ করতে গেলেই এই সমস্যাটা হয়। আ আমরা একটু আমরা একটু এই যে এই জিনিসটা চেঞ্জ করলে এই সমস্যাটা হয়। ফারাজ ভাই, আপনি এই জিনিসটা মানে এই একটু ব্যাকগ্রাউন্ডটা আপাতত একটু চেঞ্জ করেন। আমি একটু কয়েকটা জিনিস দেখাচ্ছি। হ্যাঁ, যে শিওর, শিওর ভাই। আ এই যে মানে মিজানুর রহমান আজহারীর একটা বক্তব্য আছে। সেই বক্তব্যে এই যে পুরা ঘটনাটা সে ব্যাখ্যা করেছে যে, এই যে বিয়েটা আ উরিতুকি যে ভিডিওটা, সেই ভিডিওটা আমি একটু দেখাচ্ছি। দাঁড়ান, এখানে তো খুঁজে পাচ্ছি না এখন। এত ভিডিও হয়ে গেছে যে কারণে খুঁজে পাওয়া মুশকিল হয়ে গেছে। আ না, এইখানে, এইখানে দেখেন। আচ্ছা আমরা একটা ভিডিও দেখি, সেখানে মানে মিজানুর রহমান আজহারী কি বলে এটা আমরা একটু শুনে নিই, হ্যাঁ? এরপরে বিশ্বনবীর একমাত্র কুমারী বউ নাম কি? আয়েশা। বিশ্বনবী বললেন, উরিতুকি
ফিল মানে আমি সালাসালা ইয়ার আয়েশা বিয়ের আগে তোরে কিন্তু আমি 3 বার স্বপ্নে দেখছিলাম। সুবহানাল্লাহ কবেন না? বড্ড খুশি হয়ে গেলেন আয়েশা। এরপরে বললেন 3 বার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে। তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে, জান্নাতি কাগজ, রেশমি কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন, দেখেন নবী কেমন লাগে? আমি কইলাম ভালো লাগে। কার মেয়ে? আপনার বন্ধু আবু বকরের মেয়ে, বিয়ে করবেন নাকি? বিশ্বনবী বললেন, ও জিব্রাইল, তুমি যদি ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মুহাম্মদ বিয়েতে রাজি। সুবহানাল্লাহ পড়েন। বিয়ে হয়ে গেল। আচ্ছা, আমরা দেখলাম যে বিয়ের আগে মোহাম্মদ মানে খাদিজার মৃত্যুর ১ মাসের ভিতরে মোহাম্মদ ২টা বিয়ে করছে। একটা হচ্ছে আয়েশা এবং আরেকটা হচ্ছে সাউদা। মানে তার এতদিনের মানে বিবি খাদিজা, সেই খাদিজা মারা যাওয়ার ১ মাসের ভিতরে মোহাম্মদ ২টা বিয়ে করছে। এবং এই ১ মাসের ভিতরে মোহাম্মদ আবার আয়েশাকে ৩ বার স্বপ্ন দেখছে। ৩ বার স্বপ্ন দেইখা তার কাছে উরিতু কি সিলসিলা ফালায়া সালাসিলা কি জানি হইল, হ্যাঁ? মানে কুছ কুছ হোতা হ্যায় হইছে। একটা শিশুকে ৬ বছরের ৫.৫ বছরের একটা শিশুকে ৫০ বছরের একটা বুইড়া খাটাস একটা ৫.৫ বছরের একটা বাচ্চাকে চাদরে মোড়ানো অবস্থায় স্বপ্ন দেখতেছে এবং তার মনে কুছ কুছ হোতা হ্যায়। তার মনে রং দিয়ে উঠছে, ফাল দিয়ে উঠছে যে এই মেয়েটারে আমার বিয়ে করার জন্য আল্লাহ পাক আমারে বিয়ে করার কথা কইতেছে। আমি যদি আমার বয়স এখন ৪০ এর উপর, আমি যদি ৫.৫ বছরের মেয়েকে একটা স্বপ্ন দেখি কখনো, তাইলে আমি ভাববো যে এই মেয়েটাকে আমি আমার মেয়ের মতো আদর করব বা মেয়ের মতো দেখবো এই মেয়েটাকে আমি। আমার মনে কখনো এই চিন্তা ফাল দিয়ে উঠবে না। এটা একটা অসম্ভব ব্যাপার যে আমার মনে এই চিন্তা ফাল দিয়ে উঠবে যে এই মেয়ে এই ৫.৫ বছরের মেয়েরে আমার বিয়ে করার মানে কোনো একটা স্কোপ আছে। এটা আমার ঘুণাক্ষরে আমার মাথায় এই জিনিস কখনো আসবে না। কিন্তু নবীকে যখন জিব্রাইল যখন চাদরে মোড়ায়া আয়েশাকে দেখাইলো ৫.৫ বছরের একটা বাচ্চা মানে আমার তো ভাই ৫.৫ বছরের মানে আমার ছেলেটা তো কিছুদিন আগেও ৫.৫ বছরের ছিল। আমি জানি ৫.৫ বছরের একটা বাচ্চা কতটুকু হয়। এরকমের একটা ৫.৫ বছরের একটা বাচ্চাকে স্বপ্নে দেখাইলো জিব্রাইল এবং নবীর মনে ৫০ বছরের বুইড়া একটা খাটাস পেডোফাইল নবীর মনে এটা কুরকুরানি দিয়ে উঠলো যে এইটারে আমার বিয়ে করতে হবে। এইটা তো পরিষ্কারভাবে প্রমাণ করে নবী একটা পেডোফাইল ছিল। এখন আ পেডোফাইল কাকে বলে এই জিনিসটা আমাদের নাঈম ভাই জানেন কিনা সেই জিনিসটা আমি একটু জিজ্ঞেস করি। নাঈম ভাই আপনি আমাদেরকে কি একটু বলবেন যে পেডোফিলিয়া কাকে বলে এবং পেডোফাইল কাকে বলে এই জিনিসটা আপনি জানেন কিনা বলেন? না তো ভাই, আমি তো এগুলা কিছু জানি না। আমি তো যেটা জানতে চাচ্ছিলাম সেটা তো আপনারা বলেন না। আপনারা ফাও বক বক সেটা বক বক সেটা বক বলব করতেই আছেন সারাদিন ধরে। এগুলা কি ধরনের অবস্থা রে ভাই? সে আপনাদেরকে সেটা সেটা আমরা বলব ভাই, সেটা আমরা বলব। সুইজি ওই আলোচনাতে আমরা যাব। আগে আমরা একটু পেডোফিলিয়া সম্পর্কে আলোচনাটা করে নিই। পেডোফিলিয়া হচ্ছে কোন একজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি একটা শিশুর প্রতি যৌন আকর্ষণ ফিল করে, তাদের ভিতরে যদি এই ফিলিংসটা আসে যে একটা শিশুকে দেখে তাদের ভিতরে যদি এই ফিলিংসটা আসে যে তার সাথে আমার যৌন মানে মিলন করার চিন্তাটা যদি মাথায় আসে, এই সমস্ত ব্যক্তিদেরকে পেডোফাইল বলা হয়। এদেরকে ইংরেজিতে শিশুকামী বা পেডোফাইল এটা বলা হয়। এটা কি আপনি বুঝতে পেরেছেন পেডোফাইল কাকে বলে? নাঈম ভাই আপনি বুঝলেই কি কেন না বুঝতে বুঝলেই কি? বুঝলেই কেন না বুঝলেই কি? আমি বলছি নৈতিকতা কি ওইটা শুনতে কি না, না। আপনি ওই করে রয়েছেন নৈতিক এক ওইটা জায়গায়? আস্তে আস্তে আসবে। এটাও আস্তে আস্তে আসবে। এটা দীর্ঘ কেন আলোচনা তো ওইটা আস্তে 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 ওইটা আগে ১ম এ বলেন না। আমার ভাই প্রশ্ন আস্তে আস্তে তো সবকিছু আসবে। তো পেডোফাইল কাকে বলে সেই জিনিসটা আমরা আ আপনাকে সংজ্ঞাটা দিলাম। পেডোফাইল আপনি সংজ্ঞাটা চাইলে আমরা মানে ইন্টারনেট থেকে আপনাকে বের করে দেখাতে পারি। পেডোফাইলের সংজ্ঞা হচ্ছে এটাই যে প্রাপ্তবয়স্ক মানে ব্যক্তিরা অপ্রাপ্তবয়স্ক মানুষদের প্রতি যৌন আকর্ষণ বোধ করে তাদেরকে শিশুকামী বা পেডোফাইল বলা হয়। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে আ এমডি নাঈম ভাই আপনার নবী মোহাম্মদ কি একজন পেডোফাইল ছিলেন নাকি একজন পেডোফাইল ছিলেন না? একটু উত্তর দেন। আচ্ছা, আপনি যাই বলেন না বলেন, আপনি যে সংজ্ঞাটা দিচ্ছেন প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক, আপনি বলেন যে একটা মেয়ে কত বছরে প্রাপ্তবয়স্ক আপনাকে হয় ভাই আর কত আপনাকে বছরে যেটা জিজ্ঞেস অপ্রাপ্তবয়স্ক করেছি হয়? আবার মিউট করে দিচ্ছি ভাই। আপনাকে যেটা জিজ্ঞেস করেছি আপনি তো সেটার উত্তর দিচ্ছেন না। আপনাকে ভাই ভালোভাবে কিন্তু আপনার সাথে কথা বলা হচ্ছে। আপনার সাথে কি আপনাকে কিন্তু একটুও অপমান করে কিছু বলা হচ্ছে না। আপনার সাথে খুব সুস্থভাবে ঠান্ডা মাথায় ভালোভাবে আমরা কথা বলছি। আপনিও আমাদের সাথে একটু কোঅপারেট করেন তাহলে আপনার প্রশ্নের উত্তর আমরা দিব। আপনার প্রশ্নের উত্তর দেওয়ারও চেষ্টা আমরা করব। যদিও আমি জানি যে আপনারা হয়তো সন্তুষ্ট হবেন না আমাদের উত্তরে। কিন্তু তারপরে আমরা চেষ্টা করব আমাদের পক্ষ থেকে যে আপনাকে উত্তরটা দেয়া যায় কিনা। কিন্তু ভাই এইজন্য তো আপনাকে একটু আমাদেরকে সাপোর্ট করতে হবে। আপনাকে আমরা একটা প্রশ্ন করেছি। ভাই আল্লাহর রাস্তায় ভাই প্রশ্নের উত্তর দেন। আপনার নবী কি একজন পেডোফাইল ছিলেন নাকি ছিলেন না? এটা একটু বলেন। আমাকে পেডোফাইলের সংজ্ঞাটা দেখান অনলাইন থেকে। পেডোফাইলের সংজ্ঞাটা আমি ঠিক আছে মানে পেডোফাইলের সংজ্ঞাটা দেখাইলে তখন কি আপনি এটা স্বীকার করবেন যে আপনার তখন নবী কি করবো? পেডোফাইল? তখন বলবো আগে দেখান আমারে। মিয়া ফাইজলামি করেন। বারবার মিয়া আপনারা তখন আমি কি ভবিষ্যতে কি করবো সেটা বলেন কেন? আগে কিন্তু আমি দেখান। তো আপনাকে কয়েকটা দলিল দেখাইলাম। কিন্তু আপনি তো শুরুতে দাবি পেডোফাইলের করেছিলেন যে সংজ্ঞা আয়েশা দেখান আমারে। নাকি আ আ পেডোফাইলের সংজ্ঞা দেখান। এমডি নাঈম ভাই আপনি মানে বড় করে আমাকে কথা শেষ করতে দিচ্ছেন না। আপনি যখন দাবি করেছিলেন আয়েশা নাকি নিজেই নবীকে বিয়ে করতে বাক বাক মানে লাফাইতে নাকি আয়েশা বিয়ে করছিল। এই ধরনের একটা এই যদিও এক্সাক্টলি এই কথাটা বলেন নাই কিন্তু এই ধরনের একটা কথা বলছিলেন যে আয়েশা তো নিজেই বিয়ে করতে মানে খুশি হয়ে বিয়ে করছে। কিন্তু আমরা যে হাদিসটা পড়লাম সেখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে আয়েশা জানতই না
ইনফ্যাক্ট আয়েশার কোনো ধারণাই ছিল না যে তার সাথে কি হচ্ছে। আয়েশাকে ধইরা আইনা বিয়েটা করায় দিছে এবং ইসলামের হুকুমও এইটা যে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের কোনো কনসেন্টের দরকার হয় না। বাবা চাইলেই, অভিভাবক চাইলেই সে তাকে যেকোনো পুরুষের সাথে বিয়ে দিতে পারে। ইসলামের মানে একদম ফিকাহ আইনে ফিকার গ্রন্থগুলাতে এই জিনিসটা স্পষ্টভাবে বলা আছে। অপ্রাপ্তবয়স্ক মেয়েদেরকে সম্মতি দেওয়ার দরকার নেই। পিতা চাইলেই করতে পারে। আপনি বলেছিলেন যে আয়েশা নাকি নিজেই নবীকে বিয়ে করতে নাকি হাসি-খুশিভাবে রাজি হইছে। এটার তো দলিল আপনি দেখাতে পারেন নাই। আপনাকে তো দলিলটা দেখানোর পরে আপনি তো স্বীকার করেন নাই যে আপনি ভুল বলেছিলেন। এখন যে আপনাকে আরেকটা জিনিস যে আমি দেখাবো বের করে, সেটা দেখায়ও তো আপনি তখন কিছু স্বীকার করবেন না। তখন আবার গড়গড় করে চিৎকার চেঁচামেচি করতে থাকবেন। আপনি কি আগের জিনিসটা স্বীকার করছেন যে আপনি আগের বার ভুল বলেছিলেন? না, আমি আগের বার ভুল বলিনি, কারণ তাহলে আমি আপনি একটু বলছি দলিলটা দেখান। দলিলটা একটু দেখান যে আয়েশা যে কি নিজ বললেন? ইচ্ছায় মুহাম্মদকে বিয়ে করেছিল সেটা একটু আমি দেখান। তো এই বিষয়ে কোনো কমেন্টই করিনি। আপনি আমার বলছেন যে একটা ছেলে, একটা পুরুষ 53 বছরের আর একটা মেয়ে হলো 9 বছরের। আপনি আর যে বলেছিলেন আপনি আমাকে বলেন নাই। আচ্ছা, আপনি যে বলেছিলেন যে যদি আ আপনি বলেছিলেন যে যদি মেয়েটা রাজি থাকে তাহলে তো কোনো সমস্যা নাই। তখন আমি যখন আয়েশার কথা বলেছিলাম তখন আপনার পয়েন্ট নিশ্চয়ই এটাই ছিল যে আয়েশা রাজি ছিল। রাজি থাকার কারণেই এই নবী এবং আয়েশার যৌন সঙ্গমের ক্ষেত্রে আপনার কোনো নৈতিক কোনো বাধা আপনি দেখেন নাই। তাই না ভাই? এবার একটু বলেন। আচ্ছা, আমি একটু কথা বলি আপনাদের সাথে। দেখেন, আমি আমি একজন মানুষ হিসেবে আপনাদের কাছে আসছি। আমি মুসলিম বা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাই এইসব সত্যি কথা না রিপ্রেজেন্ট বলে করি না। আমরা যে পয়েন্টে ছিলাম সেই পয়েন্টে ভাই কথা বলেন, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, আপনাদের পয়েন্টে আমি কথা বলবো, সমস্যা নেই। কিন্তু আপনারা তো আমার পয়েন্টে একটু কথা বলেন। আমি যে সেটা তো আমরা নৈতিকতার বলতেছি। প্রশ্নটা করছি। সেটা আপনার নৈতিকতার মানদণ্ডটাই আমরা এখন এতক্ষণ পর্যন্ত যাচাই করে দেখছি। তারপরে আমরা আমাদের নৈতিকতার আচ্ছা, মানদণ্ডটা আমরা আমার দিব। নৈতিকতার মানদণ্ড আমার যদি খারাপ হয় আমি বাদ দিব? আপনাদের নৈতিকতার না, মানদণ্ড আপনি আমরা বাদ মেনে দিবেন না নিব? তো। আপনি বাদ দিবেন না তো ভাই। আপনি একজন কেন? অন্ধবিশ্বাসী মানুষ। আপনি কোন অবস্থাতেই বাদ দিবেন না। অবশ্যই এই যে আমার চোখের সামনে। দেখেন কথার মাঝখানে আপনি কথা বলতেছেন, তাহলে তো আপনাকে এই যে মিউট করে কথা বলতে হয় ভাই। আপনি যদি এভাবে কথার মাঝখানে মানে গ্যা করেন তাহলে তো ভাই হবে না ভাই। এভাবে তো আলোচনা হয় না ভাই। আপনি যেহেতু একজন অন্ধবিশ্বাসী মুমিন, আপনি একজন মানে অন্ধবিশ্বাসী মুমিন হিসেবে আপনি তো কখনোই আপনার আল্লাহ এবং রাসূল যেটা কইছে সেখান থেকে বাইরে আপনার পক্ষে যাওয়া সম্ভব না আসলে। হ্যাঁ? এটা আসলে একটা ইম্পসিবল কথা আপনি বলতেছেন। আমরা আপনাকে যে জিনিসটা বলেছি যে আয়েশার সাথে যে নবীর বিয়েটা হয়েছিল সেখানে আয়েশার কোনো কনসেন্টের কোনো মূল্যই ছিল না এবং ইসলামে এই বিধানটাও নাই যে অপ্রাপ্তবয়স্ক মেয়েদেরকে জিজ্ঞেস করা হবে যে তুমি কি তোমার ওই 53 বছরের বুইড়া খাটাস পেডোফাইল নবী মোহাম্মদকে বিয়ে করবা নাকি করবা না। এটা আয়েশাকে ইনফ্যাক্ট জিজ্ঞেসও করা হয় নাই এবং আমরা দেখলাম যে পেডোফাইলের সংজ্ঞাটাও আমি বের করি। পেডোফাইলের সংজ্ঞাটা আপনি দেখতে চেয়েছেন যেহেতু সেটা আপনাকে যদিও আমি জানি যে এটা দেখানোর পরেও আপনি এটা মানবেন না। কিন্তু কি আর করার আছে ভাই? আপনারা তো মানে অন্ধবিশ্বাসী মুমিন। আপনারা তো সবকিছু দলিল প্রমাণ দেখানোর পরে আপনি মানবেন না। তারপরে আমাদের কাজ হচ্ছে আমরা আপনাদেরকে দলিল প্রমাণগুলা যুক্তি তথ্য প্রমাণ গুলা দেখায় দিব এবং দেখায় দেওয়ার পরে আমরা মানে করব যে এই জিনিসটা এইরকম, হ্যাঁ? আমাদের দায়িত্ব আমাদের কাজ হচ্ছে এটা, আমরা এই কাজটা করি। দেখেন এখানে যে জিনিসটা পেডোফাইল এর যে সংজ্ঞাটা ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার 4th এডিশন গ্রন্থে যে জিনিসটা পেডোফিলিয়ার সংজ্ঞা যেটা দেয়া আছে সেই সংজ্ঞাটাতে বলা হচ্ছে ৩০২.২ তে পেডোফিলিয়ার যে সংজ্ঞাটা দেয়া হয়েছে এ পেডোফিলিক ফোকাস অন পেডোফিলিয়া ইনভলভ সেক্সুয়াল অ্যাক্টিভিটি উইথ এ প্রিপিউবেসেন্ট চাইল্ড জেনারেলি এজ 13 ইয়ার্স অর ইয়াঙ্গার মানে হচ্ছে ১৩ বছরের নিচে এবং এর ১৩ বছর এবং তার নিচে যেই বাচ্চাদের এখনো পিরিয়ড শুরু হয় নাই, যাদের এখনো মাসিক শুরু হয় নাই, সেই সমস্ত বা মানে পিরিয়ড বা ধরেন যেটাকে বলে বয়ঃসন্ধি, ছেলে এবং মেয়ের ক্ষেত্রে বয়ঃসন্ধি। বয়ঃসন্ধিটা হচ্ছে আরো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। যে সমস্ত বাচ্চাদের এখনো বয়ঃসন্ধি শুরু হয় নাই, সাধারণত ১৩ বছর বা তার থেকে নিচের, তাদের প্রতি যাদের ফোকাসটা থাকে, যে সেক্সুয়াল অ্যাক্টিভিটির যে ফোকাসটা থাকে তাদেরকে পেডোফাইল বলা হয়। এই সংজ্ঞাটাই এখানে দেয়া হয়েছে। আমরা যদি এই জিনিসটা আরো বাংলায় অনুবাদ করি, বাংলায় অনুবাদ করলে যে জিনিসটা হয়, শিশুকামিতা নামক বিকৃতির এর উত্তেজনার কেন্দ্রে রয়েছে একটি অপ্রাপ্তবয়স্ক শিশুর সাথে সাধারণত বয়স ১৩ বছর বা তার কম কোনো কোনো সাথে যৌনক্রিয়া ১৬ বছর বা ততোধিক বয়সী কোনো ব্যক্তির যদি এমন কোনো শিশুর প্রতি যৌন আকর্ষণ বোধ করে যার সাথে তার বয়সের পার্থক্য অন্তত ৫ বছর, তবে সেই ব্যক্তিকে শিশুকামী হিসেবে চিহ্নিত করা যাবে। এই জিনিসটা দেয়া আছে। এইটা একটা মেডিকেল এটা একটা মেডিকেল জার্নাল। আমি আপনাকে সেই জার্নালটাও বের করে দেখাচ্ছি। আ এইটা হচ্ছে সেই মেডিকেল জার্নালটা। আমি আপনাকে সেই মেডিকেল জার্নালটা বের করে দেখাচ্ছি। এটা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা আ একটু আমি সেই স্ক্রিনটা শেয়ার দেই। এটা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা আ আ মানে বই। এটা একটা পাঠ্যপুস্তক। এটা মানে মেডিকেল সায়েন্স এ এই বইটা পড়ানো হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বইটা পড়ানো হয়। যে দেখেন এখানে ৩০২.২ পেডোফিলিয়ার যে সংজ্ঞাটা দেয়া আছে। এই যে দেখেন জেনারেলি আন্ডার এজ 13 ইয়ার্স অর ইয়াঙ্গার। ভাই আপনি কি দেখতে পাচ্ছেন? এমডি নাইম ভাই এটা কি দেখা যাচ্ছে পরিষ্কার? হ্যাঁ, হ্যাঁ, দেখতেছি।
পেডোফিলিয়া দেখেন এই আমি যেই ওয়েবসাইট থেকে দেখাচ্ছি সেই ওয়েবসাইটের লিঙ্কটাও এখানে দেয়া আছে। psychiatryonline.com এটা একটা রিনোন মানে ওয়েবসাইট যেখানে এই বিষয়ক যে বই পুস্তক সেগুলো পাওয়া যায়। এই আমি তো বইটার ছবি এই ওয়েবসাইটের মানদণ্ড মানে এই ওয়েবসাইটটা নৈতিক না আমার মতে। এই ওয়েবসাইট আপনার মতো নৈতিক না। ঠিক আছে। কিন্তু এই নৈতিকতা যে এই আচ্ছা এই বইটা নৈতিকতা ঠিক নাই। এইটা নৈতিক না কিন্তু আপনার কাছে নৈতিক হইতেছে যে নবী মোহাম্মদ যে বাচ্চা মেয়ের সাথে সেক্স করছে সেটা আপনার কাছে নৈতিক। এই কারণে আপনার কাছে এই বক্তব্যটা নৈতিক বলে মনে হচ্ছে। না ওকে ঠিক আছে আমরা আপনার কথা আপনার দৃষ্টিতে যে এটা নৈতিক না সেটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা দেখি যে আপনার দৃষ্টিতে যে নৈতিক যে মানে শিশু মেয়ের সাথে যে যৌন সঙ্গম করা এটা যে আপনার দৃষ্টিতে নৈতিক এবং শিশু মেয়ের সাথে যৌন সঙ্গম করা এটা যে পেডোফিলিয়া এবং এটা যে অনৈতিক এটা যারা বলছে তারা আপনার দৃষ্টিতে অনৈতিক মানুষ, তারা আপনার দৃষ্টিতে খারাপ মানুষ। কেন তারা বাচ্চা মেয়ের সাথে যৌনকর্ম করাটা একসেপ্ট করতেছে না বা অ্যালাউ করতেছে না তারা কত খারাপ কত খারাপ কত খারাপ কারণ বাচ্চা মেয়েদের সাথে তারা এটা করতে দিচ্ছে না আপনারা বাচ্চা মেয়ের সাথে করতে চান কিন্তু আপনার নবীও যেটা করছে আপনার হজরত ওমরও যেটা করছে আপনার হজরত আলীও যেটা করছে বাচ্চা মেয়েদের সাথে যৌন সঙ্গম আপনার নবী মোহাম্মদও করছে হজরত আলীও করছে হজরত ওমরও করছে এই তিনজন প্রখ্যাত ব্যক্তি ইসলামের প্রখ্যাত ব্যক্তি যে কাজটা করছে সেই কাজটাকে আমরা বলতেছি এই কাজটা একটা অনৈতিক কাজ এই কাজটা একটা শিশু মেয়ের জীবনকে ধ্বংস করে একটা শিশু মেয়ের সাথে যৌন সঙ্গম করা যায় না একটা সভ্য সমাজে একটা শিশুর সাথে যৌন সঙ্গম করাটা চরমভাবে অনৈতিক একটা কাজ এটা একটা শিশুর অধিকার হরণ এটা একটা শিশুর জীবনকে ধ্বংস করে দেয়া সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে সেই শিশুটা পড়ে যাবে তার শারীরিক সমস্যা হবে এই জিনিসগুলো আমরা যারা বলছি আপনার দৃষ্টিতে তারা হচ্ছে অনৈতিক মানুষ আর আপনার দৃষ্টিতে নৈতিক মানুষ হচ্ছে তারা যারা এই জিনিসটাকে অ্যালাউ করে বুঝতে পারলাম তাহলে আপনাদের দৃষ্টিতে আমরা একটা আইন দেখে নিই এই আইনটা হচ্ছে ফিকাহুস সুন্নাহ নামক গ্রন্থ থেকে আমি এই আইনটা নিয়েছি এই আইনটা হচ্ছে আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি ভাই আপনার আমরা একটা জিনিস দেখাচ্ছি আপনি একটু এই জিনিসটা একটু দেখে আমাদেরকে বললেন যে এই জিনিসটা ঠিক আছে কিনা এইটা আমি ফিকাহুস সুন্নাহ নামক গ্রন্থ থেকে নিয়েছি এই পৃষ্ঠাটা আমি আপনাকে দরকার হলে আমি আপনাকে বইটা বের করে দেখাবো অসুবিধা নেই আমার কাছে বইটা আছে তো এই বইতে লেখা আছে এমনি নাইম ভাই এই বইতে একটা আইন দেয়া আছে ইসলামের আইন দেয়া আছে বিধান আপনি কি আমাদেরকে একটু পড়ে শোনাবেন ভাই এমডি নাইম ভাই আপনার কথা আচ্ছা দাঁড়ান আপনাকে এমডি নাইম ভাই আপনি কি আমাদেরকে এই জিনিসটা একটু পড়ে শোনাবেন প্লিজ আমি তো আমি আসলে কি জানেন ফোনটা আমার কানে নিয়ে কথা বলতেছি মানে আমি আছি একটা ফ্যাক্টরিতে কাজ করি তো ওই কাজের ভিতরে আছি এখন বিষয়টা হচ্ছে এই জন্য আমি একসাথে দেখতে পারি বা একসাথে কথা বলা আমার পক্ষে সম্ভব না এই জন্য আমি দেখতেছি না আপনাদেরকে একটা ছোট কথা বলি ভাই শুনেন আচ্ছা আমি কি দেখুন আপনাকে পড়ে শোনাবো তাহলে আমি আপনাকে পড়ে আমি শোনাই তারপর আপনি দেখছি আমাকে আমি এর পড়ছি অর্থটা আমাদেরকে বলে দিয়েন আমি পড়েছি বিষয়টা পড়েছি পরে এই আইনটা কি আপনাদের ইসলামে আছে নাকি না একটু বলেন আমার এই বিষয়ে কোনো ধারণা নাই কারণ আমি তো ও এত বড় মুহাদ্দিস বা সাইকুল হাদিস এরকম কোন আচ্ছা হাদিস বা ঠিক কোরআন আছে নিয়ে ঠিক এত আছে রিসার্চ ঠিক নেই আছে আমার। অসুবিধা নেই আপনি একটু এই যে দেখেন এটা হচ্ছে সরাসরি সৌদি আরবের ফিকাহ ইফতা ডিপার্টমেন্ট যেটা সরাসরি সৌদি সরকার থেকে সত্তায়িত ওয়েবসাইট এটা হচ্ছে কিংডম অফ সৌদি আরবিয়া এখানে যে জিনিসটা বলা আছে বিন বাজ এই কমিটির চেয়ারম্যান শায়েখ সালেহ আল ফাউজান এই কমিটির মেম্বার বর্তমান যে মুফতি গ্র্যান্ড মুফতি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ তিনি হচ্ছেন এই কমিটির ডেপুটি চেয়ারম্যান ছিলেন এই কমিটি থেকে একটা ফতোয়া দেওয়া হয়েছে ফতোয়াতে বলা হয়েছে যে সারা মুসলিম জাহানের জন্য অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সাথে বিবাহ করা এবং যৌন সঙ্গম করা উভয়ই বৈধ হালাল যেহেতু এই কাজটা আমাদের সম্মানিত নবীজি করেছেন অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিবাহ এবং যৌন সঙ্গম করেছেন সেহেতু সমস্ত উম্মার জন্য এই জিনিসটা বৈধ অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করা এবং তাদের সাথে যৌন সঙ্গম করা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হালাল এবং বৈধ কাজ এই জিনিসটা এই ফতোয়াতে দেয়া আছে আপনি কি ভাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফতোয়াটা আমি দেখতে পাচ্ছি কিন্তু ফতোয়া পড়া যাচ্ছে না ছোট লেখা তো পড়তে আচ্ছা এই ফতোয়াটা প্রদান করেছেন মানে গত শতাব্দীর সবচেয়ে বড় ইসলামের আলেম শায়েখ বিন বাজ নাম শুনেছেন ভাই না ভাই আমি আসলে এই প্রথম আপনার মুখে শুনলাম আমি বিন আপনাদের বাজের ভিডিও নাম বেশি শুনেননি দেখি আপনি মুসলমান কেমনে হইলেন এটা একটা আশ্চর্য ব্যাপার ভাই বিন এই বাজের দেখেন নাম একটা কথা বলেন এই যে একটা কথা বলেন আপনি ঠিক আছে একজন মুফতি উনার নাম আমি নাই আচ্ছা দিতে পারি এই জন্য সৌদি মুসলিম হবো সৌদি না আরবের গ্র্যান্ড মুফতির আপনি নাম কি আপনি এই কথাটা কিভাবে বললেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতির নাম কি ভাই আমি এটাও জানি না তার জন্য কি আমি এটাও জানেন অমুসলিম না হয়ে গেলাম সৌদি আরবে তার মানে আপনার ইসলাম সম্পর্কে কোনো আইডিয়াই নাই আপনি কি হুইনা মুসলমান দিলে আচ্ছা ধরেন আমি হ্যাঁ হুন্না মুসলমান আমি আমার কোনো আইডিয়াই নেই আমার সমস্যা নাই আচ্ছা আমি বুঝতে তো বুঝতে মনে পেরেছি করেন অসুবিধা নেই বুঝতে পেরেছি অসুবিধা নেই আপনি হুইনা মুসলমান সেটা বুঝতে পেরেছি আপনি তো হাদিস ওকে হাদিস কি এটা তো জানেন নাকি হাদিস মানেন তো নাকি আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা আমার কথা একবার হাদিস শুনেন
হাদিস আপনাদের কি কাছে আমি আসছি একটা হাদিস সমস্যা নিয়ে তো আসছি ভাই। হাদিস কি এটা তো জানেন ভাই। হাদিস কাকে বলে এটা তো আপনারা জানেন। আমাকে সহিহ হাদিসে শুনেন, একজন আপনারা আমাকে মুসলিমের যে হারানোর জন্য মানে একজন আপনারা আমার সাথে মুসলিমের যে বিতর্ক শুরু করছেন। ভাই শুনেন আপনাকে আপনারা যেটা জিজ্ঞেস আপনারা করছি সেটা একটু শুনে উত্তর দেন। একজন সেটা বললে মুসলিমের তো যে আপনাদের সাথে তর্ক হয়ে যাচ্ছে, বিতর্ক হয়ে যাচ্ছে। এটাই তো সমস্যা। আপনাকে একটু মিউট করে জিজ্ঞেস করছি। আপনি না হলে কথা বলতে দিচ্ছেন না। একজন সত্যিকারের মুসলমানের যে সহিহ হাদিসকে অবশ্যই মান্য করতে হয়। একজন সত্যিকারের মুমিন যে বাধ্য সহিহ হাদিসকে মান্য করতে। এইটা তো আপনি জানেন নাকি? এটা একটু বলেন। হ্যাঁ, হ্যাঁ, মানতে হয়, মানতে হয়। আচ্ছা এই হাদিস সহিহ মানতে হাদিসটা হয়। একটু পড়ে শোনান ভাই। এমনি নাইম ভাই এই সহিহ হাদিসটা একটু পড়ে শোনান একটু দয়া করে। দেখা যাচ্ছে স্ক্রিনে? হ্যাঁ, 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 আমি পড়ছি, হাদিসটা পড়ছি। একটু জোরে, জোরে পড়েন আমরা একটু শুনি আপনার মুখে থেকে না শুনি। আমি বললাম না আমার ওই মানে কানের কাছে ফোন নিয়ে তারপর কথা বলতে হবে। কারণ আমি ডিউটিতে আছি তো এখানে অনেক শব্দ। আপনার কথা আচ্ছা এই শুনতে হলে হাদিসের আমাকে মূল বক্তব্যটা কি? এই হাদিসের মূল বক্তব্যটা কি? এই মূল বক্তব্য এক লোক একটা দাসী ক্রয় করছিল, সেই দাসীর হায়েস হয় নাই। এরকম কিছু আরকি। আ তারপর একটা নিয়ম দিছে যে ৩ মাস একটা অপেক্ষা করতে হবে। এরকম কিছু বলা আছে। মানে এখনো হায়েজ হয়নি তার মানে কত বছর হইতে পারে? একটু আইডিয়া করে বলেন তো? ৩, ৪, ৫, ৬ এরকম তো হইব নাকি? আসলে এই বিষয়ে আমার ধারণা নাই। কারণ ওই সময় আমি জানি না ভাই আসলে কোন হায়েস বিষয়ে হয় তো নাই। আপনার কোন ধারণা নাই। যাইটাই জিজ্ঞেস করি কোন বিষয়ে আপনার কোন ধারণা নাই। হায়েজ হয় নাই এখন এটা কত আচ্ছা বছর শুনেন হইতে পারে ভাই, এটাও আপনার কোন ধারণা নাই ভাই। তাহলে তো দুনিয়ার কোন কিছু সম্পর্কে আপনার কোন ধারণা নাই। ভাই এটা তো যে কেউ বলতে পারে হায়েজ হয়নি একটা মেয়ের বাচ্চা মেয়ে এটার বয়স তো কত হইব? ৫ বছর, ৪ বছর, ৬ বছর, তাহলে আপনি ৭ তো বছর। বলছেনই। হ্যাঁ হইছে, তাহলে তো তাহলে হইছে, আপনি আপনি তো তো কইতেছেন বললেন। যে ধারণা নাই। আপনি তো বারবার কইতেছেন ধারণা নাই ভাই। ভাই ধারণা নাই ভাই। এটা নিয়ে আমার ধারণা নাই ভাই। তাই জিগাই ধারণা নাই ভাই। এটা কেমন কথা ভাই? এটা তো যেকোনো মানুষই জানে যে হায়েজ হয়নি একটা বাচ্চা মেয়ের বয়স কত হইতে পারে। এটার তো এত ধারণার তো দরকার নেই ভাই। এরকম অনেক মেয়ে আছে যাদের ২০ বছর ২২ বছর হয়ে যায় হায়েস হয় না। আপনি জানেন এটা? ভাই এখানে তো এই জিনিসটা লেখা আছে যে হায়েজে উপনীত হয়নি আর গর্ভধারণের মতো বয়সও তার হয়নি। এই জিনিসটা আচ্ছা তো আপনি কি জানেন পরিষ্কারভাবে এটা? লেখা আছে। আপনি এইটা তো জানেন? এইখানে তো এই জিনিসটা লেখা আছে হায়েজে উপনীত হয়নি আর গর্ভধারণের মতো বয়সও তার হয়নি। তার মানে এই দাসীটার বয়স কত ছিল আপনি কি আন্দাজ করতে পারেন না? আচ্ছা যাই হোক। এখন আপনি এই তো আমার দাসীটার অনেক কিছু বয়স বলতে কত পারেন। ছিল একটু শুনেন, আমাদেরকে বলেন। এই দাসীটার বয়স কি হইতে পারে? কত হইতে পারে? এই দাসীটার বয়স তো নিশ্চয়ই ২০-২২ বছর না। এটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে। আপনার মুখের থেকে জানতে চাচ্ছি যে আপনার মুখ দিয়ে বলেন যে এই শুনেন। দাসীটার একটা বয়স কত হইতে হাদিস পারে? শুনেন, একটা হাদিস যখন আসে সামনে তার পিছনে বা তার একটা আগে একটা পরে বিভিন্ন ধরনের ঘটনা থাকে। সেই ঘটনা এই দেখে হাদিসে আমাদেরকে বুঝতে একটা হবে যে সহিহ হাদিসটা হাদিসে কি। যা লেখা থাকবে সেটা একজন মুসলিম মানতে বাধ্য। সেটা আপনি মানতে একটু বাধ্য। আগেই বলছেন। কিন্তু একটু কিন্তু আগেই বিষয়টা বলেছেন হলো একটু আগে আপনি হ্যাঁ, বলেছেন যে একটা সহিহ হাদিসে তাহকিককৃত সহিহ হাদিসে যদি কোনো একটা বক্তব্য থাকে সেটা একজন মুসলিম মানতে বাধ্য। এটা বলার পরে যদি আপনি আবার বলেন যে ভাই আগের হাদিস শুনুন লাগবো, পরের হাদিস পড়ন লাগবো। তারপরে এটা মানবো নাকি মানবো না এটা তখন বোঝন যাইবো যে এটা তখন না, 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 আমি না, না, আমি ডিফাইন এরকম করতে বলি নাই। পারবো। আমি বলছি যে আমাদের আপনাকে জিজ্ঞেস করেছি অবশ্যই যে এই অভিভাবক আছে। ঠিক আছে? আপনাকে মিউট করে আবারও কথা বলতে হচ্ছে ভাই আপনি করতে দিচ্ছেন না। আপনি যদি এই ধরনের কথা বলেন যে ভাই এটা এই হাদিস বুঝানো এই হাদিসে যেটা আছে সেটা আপনাকে জিজ্ঞেস করছি। বাদ বাকি হাদিসে কি আছে না না আছে সেটা বাদ বাকি হাদিসে গেলে তখন আমরা বুঝবো। এই হাদিসে যেই ব্যক্তিটা এই দাসীটাকে ক্রয় করছে, এই দাসীটার বয়স কত হইতে পারে বলে আপনার মনে হয়? আমার কাছে তো মনে হচ্ছে এই দাসীটার বয়স নিশ্চয়ই ৫০ বছর না বা এই দাসীটার বয়স নিশ্চয়ই ২০ বছর না। এই দাসীটার বয়স নিশ্চয়ই ৪ বছর, ৫ বছর, ৬ বছর, ৭ বছর। এই রেঞ্জের ভিতরে ঘোরাফেরা করবে। এর কাছাকাছি রেঞ্জের ভিতরে ঘোরাফেরা করবে। কারণ এই দাসীটা এখনো হায়েজে উপনীত হয় নাই এবং গর্ভধারণের মতো বয়সও তার হয় নাই। এইটা সুতরাং এই তারপর দাস আপনি মহিলাদের যদি ওই বিষয়টা মানে এর মধ্যে এড করেন যে ধরেন মরুভূমিতে বাচ্চারা তাড়াতাড়ি পাইকা যায়, যেমন কাঁঠাল পাইকা যায় গরমের মধ্যে, মাইয়ারা ওরকম পাইকা যায় অল্প বয়সে পাইকা গেলে অল্প বয়সে ওদের হাই শুরু হয়ে যায় গরম ভাই হাসির কথা বললেন না। গরমের ঠিক আছে? এখানে আপনারা যুক্তি তর্ক দিয়ে কথা বলছেন। গরমের কথা আবারও মিউট করে দিলাম। ফারাজ ভাই আপনার কথা কিন্তু অনেক আস্তে শোনা যাচ্ছে ফারাজ ভাই। আচ্ছা সরি আমি বললাম যে আসিফ ভাই আপনি যদি ওইখানে মুমিনদের ইয়েগুলো মানে দাবিগুলো এখানে অ্যাড করেন যে ধরেন আহ, গরমে মাইয়ারা এখন পাইকা যায়, কাঁঠাল যেমন গরমে পাইকা যায় তেমন মরুভূমিতে মাইয়ারা একটু গরমে পাইকা যায়, তো পাইকা যায় তারা তাদের হায় শুরু হয়ে যায় তাড়াতাড়ি, এটাও যদি অ্যাড করে তাইলে তো মানে যেটা আর কি মুমিনরা যেই জিনিসগুলো ইউজ করে আয়েশাকে অল্প বয়সে তার হায় হায় হয়ে গেছে এটা ইয়ে করার জন্য প্রমাণ করার জন্য, সেটা যদি অ্যাড করেন তাহলে তো ভাই আপনার কথা ঠিকই আছে। ৬-৭ বছর বয়সে তো বেশি হওয়ার কথা না আসলে, ৬-৭ বছর বয়সের বেশি হওয়ার কথা না। বা এই মেয়েটার এখনো এই ম্যাক্স মেয়েটা ৯ বছরের তো বেশি হওয়ার কথা না। হ্যাঁ, এই মেয়েটার এখনো হায়েজও হয় নাই। এই মেয়েটার গর্ভধারণের বয়সও তখনো হয় নাই। এই বাচ্চা মেয়েটাকে দাসী হিসেবে একজন মুমিন ক্রয় করছে। ক্রয় করার পর আবার আরেকজনকে জিজ্ঞেস করে সাহাবীকে জিজ্ঞেস করতেছে যে, "এই দাসীর সাথে আমি কতদিন মানে সম্পর্কহীন থাকবো?" আচ্ছা এখানে সম্পর্কহীন বলতে কি বোঝানো হচ্ছে বলে আপনার মনে হয়? এমডি নাঈম ভাই একটু বলেন তো? এটা দিয়ে বোঝানো হচ্ছে কি এটা আমরা সবাই জানি, আমিও জানি। তারপরও সম্পর্ক বলতে তারপরও বিভিন্ন ধরনের তারপরে সম্পর্ক আপনি হতে পারে। মুখ দিয়ে একটু বলেন। আচ্ছা,
মুখ দিয়ে আমি বলবো, আমি 1 মিনিট কথা বলবো, আপনারা কি আমার কথা শুনবেন? না, শুনবো না। আপনি মুখ দিয়ে একটু বলেন এখানে সম্পর্কহীন আমার বলতে কি কথা বোঝানো হচ্ছে? আমার কথা না শুনলে আপনাদের এই লাইভে আমি থাকবো না। আমি সরি। আচ্ছা, কারণ না আপনারা থাকুন তো আমাকে ভাই, আপনাকে উত্তরই তো দেননি। জোর জবরদস্তি নাই ভাই। আমার নাস্তিকতায় কোনো আমার জোর জবরদস্তি একটা নাই ভাই। প্রশ্ন ছিল। হ্যাঁ, নাস্তিকতায় কোনো আমি নাস্তিকতায় কোনো আমি জোর আপনাদের জবরদস্তি মতামত নাই ভাই। মেনে নিব। আপনাদের না, মতামত আমি আমাদের মেনে মতবাদ নিব। মেনে নিলে ভাই আমি এই মতবাদ ছেড়ে চলে যাবো। আপনার মতো লোক এই মতবাদ মেনে নিলে আমি তো ভাই লজ্জায় মানে পানিতে গিয়ে আত্মহত্যা করবো ভাই। হ্যাঁ, মুমিনে যদি এই মতবাদের ভিতরে আসেন, আমার তো ভাই মুমিন লজ্জা আমারে শরমে আমি বানাইছেন কি? আমি না আর আমারে আমি আর বানাইছেন থাকতে পারবো না। মুমিন। ভাই আমি আপনাকে মিউট করে দিচ্ছি। আপনার মতো মুমিন যদি এই মতবাদে আসেন আমি তো লজ্জায় মারা যাবো ভাই। আমি না, না, চাই না আপনি তো আপনার মতো অবশ্যই মুমিন না ভাই। আপনি তো ঈশ্বরের জন্য জাস্ট মানে কি একটা ডেকোরেশনের জন্য নিচে ইয়ে রাখছেন, ঠিক ঝাড়ু আছে। রাখছেন, উনি মুখের হেভি নিচে মেটাল ঝাড়ু ফ্যান রাখছেন। এইজন্য এত বড় দাড়ি রাখছে। তাই না? নাঈম ভাই আপনি হেভি মেটাল ফ্যান দেখে এত বড় দাড়ি রাখছেন নাকি? দেখুন, দাড়ি তো সিংহ রাখে, বুঝছেন? সেটাই, এজন্য সেটাই। আমিও রাখছি। আপনি তো মেটালিকার ফ্যান না, তাই না? সিংহ মেটালিকার তো ফ্যান না ভাই নাকি ল্যাংটাও থাকে, মাগেরের? আর কাপড় চোপড় খুলে লাশে দৌড়াদৌড়ি শুরু করে দিবে। সমস্যা নাই। দাড়ি সিংহর হয় ন্যাচারাল ভাবে, এর জন্য দাড়ি রাখে। আমার ন্যাচারাল ভাবে হইছে, আমি রাখছি। ন্যাচারাল ভাবে এখন আপনার ভালো ন্যাচারাল লাগলে ভাবে আপনি সিংহ তো রাখবেন। ল্যাংটাও থাকে ভাই। ভালো ন্যাচারাল ভাবে শুনেন, সিংহ তো ল্যাংটাও ন্যাচারাল থাকে। ভাবে শুনেন। ওই এখন দাড়ি জায়গায় তো ন্যাচারাল ব্যবহার করা যাবে না নাকি? শুনেন, আমি বলি শুনেন। ন্যাচারাল ভাবে সিংহর দাড়ি হয়, এটা দিয়ে মানে আমি এটা বুঝাইছি যে পুরুষ ভাই এরকম বাউতাবাজি কথাবার্তা বন্ধ করেন, বন্ধ বেরা। এই যে আপনি যে ডং মারাইতেছেন, আহারে আমার মুমিন ধরে নিল। আপনি যে লোয়ার টিয়ার গরু গাধা মুমিন, এটা তো ভাই যদি কেউ সন্দেহ করে সে একটা লোয়ার টিয়ার গরু গাধা মুমিন হবে। আসিফ ভাই আপনি যেটা বলতেছিলেন বলে শেষ করেন। যদি বা অন্য কারো কিছু চাইতে চান, এখানে আমি প্যাকে সাজ্জাতুল মোল্লা শান্ত নামে একটা দেখলাম, একটু পরবর্তী গায়েব হয়ে গেল। ঠিক আছে। আমি যেটা নাঈম ভাইকে বলছিলাম যে এই যে যেই জিনিসটা আপনারা যেই অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে আপনাদের হাদিস কোরআনে আপনার নবী লুচ্চা নবী মোহাম্মদ, আপনাদের পেডোফাইল নবী মোহাম্মদ যেই কাজগুলা করছে সেই কাজগুলাকে আপনারা নৈতিক কাজ বলে মনে করেন। এই কারণে আপনারা আ সারা পৃথিবীব্যাপী শিশু বিবাহের বৈধতা চান। এই যে এই রকমের দেখেন আপনারা আন্দোলন করেন যে সুন্নতি বাচ্চা মেয়ে দেখলেও আপনাদের জিহ্বা লক করে। বাচ্চা মেয়ে পর্যন্ত আপনারা ছাড়তে চান না। আপনারা এত মানে নিকৃষ্ট, আপনাদের মতাদর্শটা এত নিকৃষ্ট যে আপনারা বাচ্চা মেয়েদেরকে পর্যন্ত যৌন দৃষ্টিতে আপনারা বাচ্চা মেয়েদের দিকে পর্যন্ত যৌন দৃষ্টিতে তাকান। যেটা একটা ডিসগাস্টিং ব্যাপার ভাই। অত্যন্ত অসভ্য। মানে আপনাদের মানে মনে কোনো মায়া মমতা মানে সহমর্মিতা এগুলা কিছু নাই বলে আমাদের মনে হয় যে আপনারা বাচ্চা মেয়ে পর্যন্ত আপনারা ছাড়েন না। আপনাদের লোলুপ দৃষ্টি থেকে বাচ্চা মেয়ে পর্যন্ত রেহাই পায় না। আপনারা এই কারণেই প্রেস ক্লাবের সামনে গিয়া এই রকমের ব্যানার টানান যে বাল্যবিবাহ খাস সুন্নত বিরোধিতা করা কুফরি। আপনারা এই কারণেই এই যে এই সমস্ত পোস্টার নিয়ে আপনারা প্রেস ক্লাবের সামনে গিয়ে মিছিল করেন। ছি, 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 ছি ভাই বাচ্চা মেয়েদেরকে তো অন্তত শান্তি মানে রক্ষা করেন। বাচ্চা মেয়েদেরকে খেলতে দেন, বাচ্চা মেয়েদেরকে স্কুলে যাইতে দেন, তাদেরকে পড়ালেখা করতে দেন। নিজেদের জীবন তারা নিজেরা গড়ে নেক। ভাই বাচ্চা মেয়ে পর্যন্ত আপনাদের লোলুপ দৃষ্টি থেকে রক্ষা পায় না। কারণ আপনাদের সেই ১৪০০ বছর আগে পেডোফাইল একটা নবী, সে পেডোফাইল নবী, শিশুকামী নবী, শিশুকাম কইরা গেছিল। এই কারণে এখন পর্যন্ত আপনাদের এই কামটার একটা বৈধতা আপনাদের দরকার। এই কারণে আপনারা ওয়াজে এই সমস্ত হুঙ্কার দেন। দেখেন ওয়াজে কি হুঙ্কার দেন? ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। ইসলামের কোন বিধানকে অস্বীকার করা যাবে না, ইসলামের কোন বিধানকে ঘৃণা করা যাবে না। আজকে আমাদের ছেলে মেয়েদেরকে পড়ানো হচ্ছে বাল্য বিবাহ খারাপ, বাল্য বিবাহ খারাপ। বিভিন্ন স্কুলের মেয়েদেরকে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে, আমরা বাল্য বিবাহকে ঘৃণা করবো, বাল্য বিবাহকে সমর্থন করবো না, বাল্য বিবাহ মুক্ত দাউদকান্দি থানা বানাবো। এই ধরনের কোন আইন করলে এটা মানা যাবে? এই ধরনের কোন শপথ বাক্য যে সমস্ত স্কুলে কলেজে বা সিটিতে পড়াবে, এই মুসলিম উম্মাহ শুনে রাখো, এই শপথ বাক্য যদি তোমার মেয়েরা পাঠ করে বাল্য বিবাহকে ঘৃণা করবো, বাল্য বিবাহকে অপছন্দ করবো, বাল্য বিবাহকে সমর্থন করবো না, আগামী 10 বছর পরে এই নাস্তিকের দালালেরা, এই ইহুদি খ্রিস্টানের দালালেরা, এই দাজ্জালের বাহিনীরা তোমার ছেলে মেয়ের মুখ দিয়ে বের করবে, দেখছো এই বাল্য বিবাহের মতো খারাপ কাজটা তোমাদের নবী মুহাম্মদ করেছে। আপনারা দেখলেন যে তারা কিভাবে হুঙ্কার ছাড়তেছে বাল্যবিবাহকে বৈধতা দেওয়ার জন্য তারা কতটা মানে সোচ্চার। আমরা দেখি বাল্যবিবাহের একটা ভয়ংকর যে পরিস্থিতি, যেই বাল্যবিবাহ বাংলাদেশে এখনো ঘটে যাচ্ছে। এরকমের একটা ভিডিও ক্লিপ আমরা একটু দেখি। দেখেন এখানে একটা বাচ্চা মেয়েকে দেখতেই পাচ্ছেন আপনারা, মেয়েটা একদমই বাচ্চা। আ যদিও আমার মনে হয় যে এই মেয়েটার বয়স অন্তত ৯ এর থেকে বেশি, ১১-১২ বছর হবে। তারপরেও এই মেয়েটা বাচ্চা। আয়েশা কিন্তু এর থেকেও ছোট ছিল। আমরা মানে একটু দেখি। নবীর লেভেলের নামতে পারে নাই আর কি তার। নবীর লেভেলে এই ব্যাটার নবীর লেভেলে নামতে পারেনি। নবীর এই ব্যাটার বয়স মনে করেন ৪৫-৪৭ এরকম হবে। আর মেয়েটার বয়স মনে করেন ১২-১৩ এরকম হবে বলে মনে হচ্ছে আমার কাছে। ইস, এটা ভুলও হইতে পারে কিন্তু দুঃখজনক ভাই। নবীর লেভেলের থেকে নবীর লেভেলে এই ব্যাটাও নামতে পারেনি। দেখেন এখানে কি হচ্ছে। মারেন না, আর মারেন না। মেয়ের একে তো জোর করে বিয়ে দিতেছেন, বুড়া বুড়ার লগে আবার মারতেছেন। 15 লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া 10 লক্ষ টাকা স্বর্ণবাবু কুশল 5 লক্ষ টাকা বাকি রাখিয়া উক্ত বিবাহে যদি আপনি আব্দুল মান্নানকে স্বামী হিসাবে মাইনা নেন, তাহলে একবার বলেন দূরে আলহামদুলিল্লাহ। বড় মজলিসে সবাই আমরা শুনি, দেরি করেন না, বলেন। ওনাকে যদি আপনি স্বামী হিসাবে মানেন মামুনি, তাহলে দূরে একবার বলেন আলহামদুলিল্লাহ, বলেন। আমি মানি না।
সবকিছু হয়ে গেছে, অনকন মানি না, তাহলে কেমন হইব? মারেন না, আর মারেন না, মেয়ের একে তো জোর করে বিয়ে দিতেছেন, বুড়া বুড়ার লগে আবার মারতেছেন। মারেন না মামুনি। আপনারা দেখতেছেন মানে কি ভাই, কি বিভৎস অবস্থা! এই বাচ্চা মেয়েটা যখন এই বুইড়া খাটাসটার বিছানায় উঠবে, এই বাচ্চা মেয়েটার কি অবস্থাটা হবে আপনারা কি একটু কল্পনা করতে পারেন? ফারাজ ভাই, আপনি কি কিছু বলতেছেন? না না ভাই, আবারও আপনার সাউন্ড অনেক কমে গেছে ফারাজ ভাই। ভাই এখন এখন তো মনে হয় ঠিকই আছে। এখন ঠিক আছে, হ্যাঁ, এখন ঠিক আছে। আপনারা একটু চিন্তা করেন তো, একটু ভাই বুকে হাত দিয়ে চিন্তা আপনাদেরও তো ভাই কোনো একটা মেয়ে হবে, বা আপনাদের তো ভাগ্নি আছে বা ভাতিজি আছে। আপনাদের বাসায় তো একটা বাচ্চা মেয়ে থাকতে পারে, বা কোনো একটা বাচ্চা মেয়েকে আপনারা চিনে থাকতে পারেন। আপনারা কল্পনা করতে পারেন যে এই রকমের একটা বাচ্চা মেয়ের সাথে এই ঘটনা ঘটতেছে। একটা বাচ্চা মেয়ে তো তখনো যৌন কাজের দিকে তো তাদের কোনো ইয়েই রাখা যাবে না। এটার সাথে অনেক দূরের রাখতে হবে। যৌন কাজ সে তো এখনো বোঝেই না, এখনো জানেই না। আপনারা কিভাবে এই জিনিসটা কল্পনা করেন যে একটা বাচ্চা মেয়ের সাথেও করা যায়, বাচ্চা মেয়েকেও বিয়ে করা যায়, বাচ্চা মেয়েরও বিছানায় তোলা যায়। এই জিনিসটা আপনাদের মানে আপনাদের কি ঘেন্না লাগে না? আপনাদের কি একটু ঘেন্না পিত্তা বলে কিছু নাই ভাই? আপনাদের লুচ্চা নবী, পেডোফাইল নবী এই কামটা কইরা গেছে বলে আপনাদেরও এটা করতে হবে? ভাই এতটা নিচে কিভাবে আপনারা নামেন? তো আপনি এমডি নাঈম ভাই, আপনি জিজ্ঞেস করেছিলেন যে আমাদের নৈতিকতার মানদণ্ড তাইলে কি? আমাদের নৈতিকতার মানদণ্ড হচ্ছে আমরা যুক্তি, তথ্য, প্রমাণের উপরে ভিত্তি করে আমরা যাচাই করে দেখি যে এই ঘটনাটা বা এই কাজটা সমাজের অন্য মানুষের জন্য, সমাজের সবার জন্য ভালো নাকি মন্দ। আমরা যখন এই রকমের একটা ঘটনা দেখি যে একটা বাচ্চা মেয়েকে তার এখনো কনসেন্ট দেওয়ার বয়সই হয় নাই, তাকে বিয়ে দেওয়া হচ্ছে এবং বিয়ে দেওয়ার মাধ্যমে তার বড় ধরনের শারীরিক ক্ষয়ক্ষতি হচ্ছে, বড় ধরনের মানসিক ক্ষয়ক্ষতি হচ্ছে। এই জিনিসটা যখন আমরা দেখতে পাই এবং এই সমস্ত বাচ্চা মেয়েদের সাথে এই ঘটনা ঘটলে তাদের কি শারীরিক সমস্যা হয়, এই জিনিসগুলো আমরা যুক্তির মাধ্যমে আমরা ডেটার মাধ্যমে আমরা গবেষণা করার পরে আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে এই জিনিসগুলা বাচ্চা মেয়েদের জন্য ক্ষতিকর। এই কাজটা আমাদের সমাজে আমরা প্র্যাকটিস করব না। এটাকে আমরা আইনগতভাবে নিষিদ্ধ করে দিব যেন কোনো বাচ্চা মেয়ের উপরে নির্যাতনটা না হয়। যদি বাচ্চা মেয়েদের উপরে এই ধরনের নির্যাতনটা না হয়, তাহলে আমাদের সমাজের বাচ্চা মেয়েগুলা নিরাপদ বোধ করবে। তাতে আমারও লাভ। আমার যদি একটা মেয়ে হয়, সেই মেয়েটাও নিরাপদ থাকতে পারবে এবং কলিমুদ্দিনেরও লাভ, রহিমউদ্দিনেরও লাভ, হিন্দু বেটারও লাভ, মুসলিম বেটারও লাভ, খ্রিস্টান বেটা, নাস্তিক বেটা, সমস্ত মানুষের জন্য এটা লাভজনক হবে। যখন আমরা এটা বুঝতে পারি যে এই আইনটা যদি আমরা করি, সেই আইনটা প্রত্যেকটা মানুষ এই আইনটা থেকে বেনিফিটেড হবে, লাভবান হবে এবং বাচ্চা মেয়েগুলো এক ধরনের প্রোটেকশন পাবে, রাষ্ট্রীয় নিরাপত্তা পাবে। রাষ্ট্র এসে বাচ্চা মেয়েদেরকে প্রোটেক্ট করবে যে বাচ্চা মেয়েদেরকে এই ধরনের মানে ভয়ঙ্কর জীবনের দিকে ঠেলে দেয়া যাবে না। যখন আমরা এই জিনিসটা সমাজে এপ্লাই করি, তখন আমরা দেখি সেই সমাজটা একটা বেটার সোসাইটি, একটা সুন্দর সমাজ হয়, যে সমাজটা ইউরোপের দেশগুলোতে আছে, যে সমাজে এই জিনিসগুলো আইনগতভাবে সম্পূর্ণ নিষিদ্ধ এবং রাষ্ট্র গিয়ে বাচ্চা মেয়েদের পাশে দাঁড়ায়। আইন, কানুন, বিচার ব্যবস্থা তারা গিয়ে বাচ্চা মেয়েটাকে প্রোটেক্ট করে। যদি কোনো বাবা-মা চায়ও তাদের বাচ্চাকে এই ধরনের বিয়ে দিতে, তারপরেও রাষ্ট্র গিয়ে মাঝখানে গিয়ে চাইল্ড প্রোটেকশন যে অ্যাক্ট আছে, সেই চাইল্ড প্রোটেকশন অ্যাক্ট গিয়ে সেই বাবা-মাকে চার্জ করে যে তোমরা কিভাবে এই ধরনের একটা ভয়ঙ্কর ব্যাপার করতেছো, ভয়ঙ্কর কাজ করতেছো, তোমরা তো এই কাজ করতে পারো না। রাষ্ট্র গিয়ে তাদের নিরাপত্তার দায়িত্ব নেয় সেই সমস্ত শিশুদের। পৃথিবীতে অনেক বাবা-মা আছে যারা নিজেদের মেয়েদেরকে বিক্রি পর্যন্ত করে দেয়, নিজেদের মেয়েকে মেরে পর্যন্ত ফেলে। কিন্তু বাবা-মা চাইলেই যে তারা সেটা করতে পারে, একটা বাচ্চার অধিকারকে হরণ করতে পারে তা কিন্তু না। রাষ্ট্র এসে সেই বাচ্চাদেরকে প্রোটেকশন যেন দেয়। আমরা এই রকমের একটা সমাজ ব্যবস্থা কল্পনা করি যে সমাজ ব্যবস্থার ভেতরে প্রত্যেকটা মানুষ তাদের অধিকার পাবে, তাদের প্রোটেকশনটা রাষ্ট্র থেকে পাবে, আইন থেকে পাবে। আমরা এই রকমের একটা সমাজকে একটা নৈতিক সমাজ বলে মনে করি এবং যেই নৈতিকতাটা ভিত কিসের উপর ভিত্তি করে সেটা যুক্তি, তথ্য, প্রমাণের উপর ভিত্তি করে আমরা গড়ে তুলি। কোনো অন্ধবিশ্বাসের উপর কোনো একটা পেডোফাইল নবী হেরা পর্বতের গুহায় গিয়া কি বালছাল গাঞ্জা খাইয়া কি লিখছে সেটার উপর ভিত্তি করে আমরা কোনো নৈতিকতা নির্ধারণ করি না। কারণ এটার উপরে যদি আমরা নৈতিকতা নির্ধারণ করি তাহলে এই ধরনের বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হবে। এমন একটা সমাজ সৃষ্টি হবে যেখানে আমরা বাচ্চা মেয়েদেরকে প্রোটেকশন দিতে পারব না। ফারাজ ভাই, আমি অনেকক্ষণ ছিলাম, তাহলে আজকে আমি বিদায় নিই। ফারাজ ভাই, আপনি তো আছেন নাকি? হ্যাঁ ভাই, আমি আছি। গুড নাইট ভাই তাহলে। এমডি নাঈম ভাই, আপনাকেও মানে শুভরাত্রি। আমি তাহলে আজকে বিদায় নিচ্ছি। ওনার ওনার সাথে কি কথা শেষ করে দেওয়া নাসিব ভাই? ওকে, চলে গেলেন। না ভাই, আপনি শেষ ওনার তাহলে আপনি শেষ করেন। হ্যালো, লাস্ট কথা শুনে বিদায় জানিয়ে দিয়ে একবারে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এমডি নাঈম ভাই, আপনি শেষ কথাটা বলেন। আপনি কি বুঝতে পেরেছেন কিনা কিছু? না বুঝতেছি আপনাদের কথা আসলে যুক্তি। যেমন আপনারা গবেষণা করেন, যুক্তিতর্ক দিয়ে গবেষণা করে তারপরে একটা সিদ্ধান্তে আসেন যে এই সিদ্ধান্তটা আমাদের সমাজের সকলের জন্য ভালো। গবেষণার মান তো প্রতিনিয়ত চেঞ্জ হয়, এই জন্য সমস্যা হয়।
এটা নির্দিষ্ট না, এই জন্য আর কি। গবেষণার যেমন ইয়াটা দেখা যদি যায় চেঞ্জ হয় তাহলে আমরা সবসময় যুক্তির উপরেই নির্ভর যেহেতু করি, তাহলে আমরা আমাদের মানে আমাদের অবস্থান যদি আপনি আমাদেরকে বেটার যুক্তি দেখাইতে পারেন, আমরা আমাদের অবস্থান চেঞ্জ করে নিব, অসুবিধা তো নাই। এটাই তো বললাম যে অবস্থান চেঞ্জ করলে তাহলে আজকে যেটা মনে হচ্ছে সঠিক, 2 দিন পরে সেটা মনে হবে আবার খারাপ। এটাই সমস্যা। সেটা তো যুক্তির উপরে নির্ভর করে আমরা সিদ্ধান্ত নেই, এই কারণে তো চেঞ্জ এইটাই হওয়া তো সম্ভব। বললাম যে আপনার কিন্তু হ্যাঁ, চেঞ্জ হওয়া কিন্তু সম্ভব। কিন্তু যেটা আপনি যদি মনে করেন যে আমারটা পরিবর্তন হয় না সুতরাং আমারটা ভালো, আর আপনার ওটা পরিবর্তন হয় এই জন্য আপনার ওটা খারাপ, এটা কিন্তু তো কোনো এটাও তো পদ্ধতি ইয়া না হতে পারে ভাই, না ভাই। ইসলামের নৈতিকতাও তো পরিবর্তিত হয়। ফর এক্সাম্পল আদমের সময় যেই ইয়ে ছিল, যেই আহ, নৈতিকতা ছিল নিজের আপন ভাই বোনের মধ্যে যৌনসঙ্গম করার যে নৈতিকতা, ওটা তো পরবর্তীতে ধীরে ধীরে চেঞ্জ হয়েছে। এখন রাইট, আপনারা রাইট। কাজিনের সাথে বিবাহ করেন বাট ইসের মধ্যে করেন না। তারপরে যেমন ওটা ইসাদের মধ্যে যে ইয়েটা ছিল, যে আপনার জুসদের মধ্যে যেই নিয়মটা ছিল যে তারা ইয়ে করতে পারবে না, আপনার শুক্রবার, সরি কি বারে যেন, শনিবারে শনিবার শনিবারে শনিবার শনিবার তারা হচ্ছে কোনো কাজ টাজ মাছ করবে না। ধরতে পারবে না। তো ইয়ার মধ্যে ক্রিশ্চিয়ানিটির মধ্যে চেঞ্জ হয়ে আসলো এটা রবিবার, এবং আপনাদের মধ্যে আবার চেঞ্জ হয়ে আসলো এটা শুক্রবার। তো হ্যাঁ, হ্যাঁ। মোরালিটি যে চেঞ্জ হয় না জিনিসটা, বা চেঞ্জ করা যায় না, এটা তো আপনার ধর্ম সমর্থন আসলে করে না। ফর এক্সাম্পল এই যে গনিমতের মাল নেওয়া তো আপনার ইসের মধ্যে আসলে অন্যান্য রাসূলের ক্ষেত্রে এটা ইয়ে ছিল না, তাই না আসিফ ভাই? এটা কি অন্যান্য রাসূল বা ইসের মধ্যে ছিল, অ্যালাউড ছিল এখানে মোহাম্মদ এটা? একটা ভুল করছে ভাই, এখানে মোহাম্মদ একটা ভুল কথা বলছে। মোহাম্মদ বলছিল যে অন্য কোনো নবী রাসূলের জন্য এটা হালাল ছিল না, আমার জন্য এটা হালাল, স্পেশালি হালাল করা হয়েছে, এটা হাদিসের ভিতরে আছে। কিন্তু আসলে সত্যিকার অর্থে ওল্ড মানে টেস্টামেন্টে ওল্ড এরকম ইয়া টেস্টামেন্টের পাওয়া মধ্যে যায়। পাওয়া যায়, হ্যাঁ পাওয়া যায়। বাট মোহাম্মদের কথাটা যদি আমরা ধরে রাখি, তাহলে মানে মোহাম্মদের কথাটাও যদি আমরা একসেপ্ট করি, তাহলে মোহাম্মদের কথা অনুযায়ীও কি হয়েছে আপনার এই ইয়া চেঞ্জ হয়েছে, মানে লস চেঞ্জ, মরালিটি যে চেঞ্জ হওয়া যায় না, এটা ভাই আপনার ধর্ম সমর্থন চেঞ্জ করে না। হয়। তবে আজকে যেটা যখন মরাল আপনার কালকে কাছে সেটা ইমোরাল হইতেই পারে। আচ্ছা, আচ্ছা। যখন আপনার কাছে একটা আপডেটেড ভার্সন আসবে, আপনি কথা শুনতে পাচ্ছেন আমার? এমনি নাইম ভাই শুনেন, আপনার সাথে মরালিটি নিয়ে কথা বলতে হইলে, যদি আমি মরালিটি নিয়ে কথা বলতে চাই আপনার সাথে, তো একটা বিশাল আলোচনা হবে। এবং আপনাকে আগে বুঝাইতে হবে যে মরালিটি বলতে আপনি আসলে কি বুঝাইতেছেন। আমি মনে করি মরালিটি বলতে আপনি কি বুঝাইতে চাচ্ছেন এটার মধ্যে আপনার নিজের কনফিউশন আছে। কনফিউশন আছে আমি দেখে একটা আমার প্রশ্ন মনে হয় করি না যে আপনাকে। আপনি আচ্ছা, আপনি আমার একটা সিম্পল কথা উত্তর দেন দেখি যে ফারাজ ভাই আপনি আমি তাহলে মরালিটি, বিদায় নেই, ফারাজ ভাই আপনারা কথা বলেন, ঠিক আমি আছে, তাহলে বিদায় নেই। গুড ঠিক নাইট আছে, ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফারাজ ভাই, ফারাজ ভাই শুনেন একটা আমার কথা, কথা বলি। জি ভাই বলেন। ফারাজ ভাই, বলতেছি যে ওই যে ধরেন আমি আপনার একটা উপকার করলাম। আপনার একটা উপকার করলাম আমি। এখন আমি কেন আপনার উপকারটা করব? মানে এই কোন এই উদ্দেশ্যে? জন্যই আমি কোশ্চেনটা করতে যাচ্ছিলাম, আপনি মোরালিটি বলতে আসলে কি বুঝাইতেছেন, কোন কাজটা করা নৈতিক বা অনৈতিক, নাকি আপনি কেন নৈতিক কাজটা করবেন, কেন নৈতিক কাজটা করবেন না, হ্যাঁ, দুইটা হ্যাঁ, হ্যাঁ। ভিন্ন কেন টপিক। আমি রাইট, রাইট, রাইট। কেন আমি নৈতিক কাজটা করব? তাহলে তাহলে আপনি ভুল হইছে আজকে, না? তাহলে আপনি আসলে মোরালিটি নিয়ে কথা বলছেন না, আপনি বলতেছেন মোরালিটিটা কেন আপনি ফলো করবেন আর কেন ফলো করবেন না। আপনার প্রশ্নটা রাইট, রাইট। মোরালিটি নিয়ে না, তাই তো? এটা ভুল হইছে। যাই হোক বলেন। হ্যাঁ, আপনার প্রশ্ন মোরালিটি নিয়ে না। আপনি বলতে চাচ্ছেন যদি আল্লাহ বিল্লাহর মতো কোনো ক্যারেক্টার আমাকে মরার পরে ইয়ার আগুনে না পুড়ায়, তাহলে আমি খারাপ কাজ থেকে দূরে থাকবো কেন? কেন, কেন? রাইট। এই ক্ষেত্রে আমার একটাই উত্তর হবে, সেটা হচ্ছে যে আপনি অ্যাডাল্ট, এই জন্য আপনি অ্যাডাল্টের মতো ব্যবহার করবেন না। আপনি এটা রিয়েলাইজ করবেন যে আপনি এটা আমি সমাজের একটা বুঝতেছি মানুষ। ভাই। আমার কথার মাঝখানে যদি কথা বলেন, আমার থট তো মানে ইয়ে হয়ে যাবে, স্ক্যাটার্ড হয়ে যাবে। তো ঠিকমতো আমার যেটা বলার চেষ্টা করতেছি, আমি বলতে না যে আমার কথা মানতে হবে, অ্যাটলিস্ট আমার ভিউ যদি শুনতে আসেন, অ্যাটলিস্ট শুনে তো দিতে পারেন। আপনি এটা মনে করেন না যে আপনি মানে এমন কিছু বলতে পারবেন যেটা আমি জীবনে প্রথমবার শুনছি আর জীবনে কখনো শুনিনি, বা এখানকার দর্শক কোনোদিন শুনেনি, এরকম কিছু বলতে পারবেন আপনি এটা মনে করেন না। আহ, কটাক্ষ করার জন্য বলতেছি না, রিয়েল ফ্যাক্টই বলতেছি আর কি। তো কেন মানুষের মরাল কাজ করা উচিত? এই জন্যই মানুষের মরাল কাজটা করা উচিত, যেন এই জন্যই যে মানুষ এটা রিয়েলাইজ করতে পারে যে মানুষ একটা সমাজের অংশ, সমাজের বাইরে কোনো কিছু না। সমাজে যে কাজগুলো করবে সমাজে ওটা একটা ইম্প্যাক্ট থাকবে, এবং এই ইম্প্যাক্টের মাধ্যমে আহ, সে সমাজে যে ইম্প্যাক্টটা ফেলাবে, ওই ইম্প্যাক্টটা ঘুরে ফিরে একসময় তার কাছেও আসবে। সে যখন ক্ষতি করবে অন্য কারো, sorry, ওই ক্ষতিটা ঘুরে ফিরে একসময় তার মতো আসবে। এবং এটা মানুষের রিয়েলাইজ করতে হবে যে সমাজগুলোর মধ্যে মানুষের মধ্যে ইয়ে বেশি থাকে, মানুষের মধ্যে আপনার ভাবমূর্তি একটু বেটার থাকে, মানুষ ভালো ইয়ে ভালো কোনো একটা ভিউ শেয়ার করে মানুষের সম্পর্কে, এবং ক্রাইম থেকে দূরে থাকে, সেই সমাজগুলো অন্যান্য সমাজ থেকে বেশি ডেভেলপ হয়। আপনি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর দিকে তাকান, তারা আমাদের থেকে লেস রিলিজিয়াস, লেস ধার্মিক। তার মানে কি তাদের সমাজটা আমাদের থেকে লেস মরাল? না ভাই, তাদের সমাজটা যদি আমাদের থেকে লেস মরাল হইতো, ওই সমাজে আমরা কি দেখতে পারতাম? দুর্নীতি দেখতে পারতাম, অরাজকতা দেখতে পারতাম, অনেক ধরনের খুন খারাপা দেখতে পারতাম। কিন্তু ওই আচ্ছা, ক্ষেত্রে আমরা কিন্তু শেষ করি, ওই ক্ষেত্রে আমরা কি দেখি? ওই ক্ষেত্রে আমরা দেখি ওইখানে আহ ওই দেশগুলোতে আমাদের দেশগুলোর তুলনায় ক্রাইম রেট কম, দুর্নীতিটা কম, এবং আম আমরা, আমাদের যদি সুযোগ দেওয়া হয়, আমাদেরকে যদি সেই ইয়েটা দেওয়া হয়, মানে সেই অপরচুনিটিটা দেওয়া হয় যে আমরা কোন দেশে যাবো, তাহলে আমরা যদি অনেস্ট থাকি, তখন আমরা ওই পাকিস্তান, আফগানিস্তান এই ধরনের জঙ্গিদের রাষ্ট্রে যেতে চাবো না। ওই সরি, ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে যেতে চাবো।
কেন ওইখানে যেতে চায়? কেননা মানুষ ওইখানকার মানুষের রিলিজিয়াস হইলেও তারা এটা মনে করে না যে আমাকে যেহেতু পুরানোর মতো কেউ নাই, সেহেতু আমার এখন করতে হবে অন্য ক্ষতি করতে হবে। এই চিন্তাধারা থেকে বের হয়ে একটা পার্সোনালিটি তারা মোরালিটি ফলো করতেছে। আপনার যে কোশ্চেনটা যে কেন তারা ফলো করবে? বিকজ তারা অ্যাডাল্ট এবং তারা রিয়ালাইজ করে যে তারা সমাজের একটা বড় অংশ যদি কিছু বড় থাকে। এখন আমার বলা হলো যে আপনি আমেরিকা তো মনে হয় একটা ভালো কান্ট্রি, তাই না? উন্নত আমেরিকা। আপনার হ্যালো, সরি আপনার কথাটা লো ভাই, আর কি করে বলেন? আর প্রচুর আমেরিকা নয়েজ হচ্ছে। মানে হুম। আমেরিকা কি আপনার কাছে কি মনে হয়? আমেরিকা কি তেমন মানে আপনি যেই ডেভেলপ কান্ট্রির কথা বলছেন তার মধ্যে কি আমেরিকা পড়ে? তার মধ্যে ডেভেলপ কান্ট্রির মধ্যে আমেরিকা পড়ে, বাট আমেরিকার মধ্যে সমস্যা আছে কিনা? হ্যাঁ, আমেরিকার মধ্যে সমস্যা আছে। অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে সমস্যা আছে কিনা? আছে। যে সমস্যাগুলো দেখা যায়, সেই না না সমস্যাগুলো না, মূলত সমস্যা আসে আছে, আমি ওটা বলবো না। আমি আপনি যে বলছেন একটু মোরালিটি, যদি শেষ করতে দেন তাহলে আপনি আমি আপনাকে জিনিসটা একটু আমি ডিটেইল বলতে কিন্তু পারবো। আপনাকে প্রশ্ন করছি, যে একটা কিছু তৈরি করার জন্য আমি একটা আর্গুমেন্ট তৈরি করি আপনাকে প্রশ্ন করে, আপনি তো এতক্ষণ বললেন, তাই না? আমি আপনাকে আমেরিকার কথা বললাম, তারপর আমি এটা জি নিয়ে কিছু কথা বলেন। বলবো। জি ভাই এখন আমি বলেন, বলছি সমস্যা নেই। এই যে দেখেন ডলার সিস্টেম যেটা তৈরি করছে, ঠিক আছে? এই ডলার সিস্টেম নিয়ে তো আপনি যেহেতু শিক্ষিত, আপনি অনেক ভালোভাবেই জানেন যে সিস্টেমটা কি সিস্টেম। তাহলে এই যে ডলার সিস্টেমটা তৈরি করলো, করার পরে সারা পৃথিবীতে তারা একটা রাজত্ব কায়েম করছে, তাই না? এখন এই ডলার সিস্টেমটা কোনোভাবেই নৈতিক সিস্টেম না। এটা যারা কেন যারা কেন ভাই ফাইন্যান্সিয়াল, নৈতিক সিস্টেম না? কেন নৈতিক কারণ সিস্টেম না ডলার সিস্টেম? কারণ যে কেন নৈতিক সিস্টেম না এটা আপনি জানেন না। না, আমাকে একটু ডিটেইল বলেন ভাই, আমি একটু জানতে চাই কেন নৈতিক সিস্টেম না। যাই হোক, ডলার আপনার সিস্টেম সাথে তো কারণ আমার ডিসএগ্রি সারা থাকতে পারে সারা ভাই, যে আপনি সারা পৃথিবীর এটাকে কেন আপনি নৈতিক না আমি অনৈতিক বলতেছেন। একটু বুঝে নেন এটার যে আরেকটা এটাকে আপনি অনৈতিক বলতেছেন স্ট্রেট আপ। আমি তো জানতে চাইতে পারি, কারণ আমার ডিসএগ্রিমেন্টও থাকতে পারে যে এই পয়েন্ট আপনি নৈতিক বলতেছেন, অনৈতিক বলতেছেন। বুঝেন, আমার ডিসএগ্রিমেন্টও থাকতে পারে, পয়েন্টও দেখাতে পারে যে এখানে এটা অ্যাকচুয়ালি আচ্ছা, তাহলে আমি অনৈতিক না, একটা এটা হচ্ছে পয়েন্ট আপনার দেখাই, সেটা ইয়ে। হলো সারা পৃথিবী সারা পৃথিবীর মনিটারি সিস্টেম, সকল মনিটারি সিস্টেম আপনি নিয়ন্ত্রণ করতেছেন একটা মাত্র সিস্টেমে, সেটা হলো ডলার সিস্টেম। আর সেটা কোনো একটা রাষ্ট্রায়ত্তরে বা রাষ্ট্র কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু ইয়ে করতেছে। ভাই, আমাকে একটু আপনার এই হিপোক্রেসি না রাখেন, তাহলে আমাকে একটু স্ট্রেট আপ কথা বলতে। ডলার সিস্টেম যদি খারাপ হয়ে থাকে, আক্রমণাত্মক জিহাদের মাধ্যমে অন্য একটা দেশকে কনকার করে, এটা কি ভালো সিস্টেম? দেখছেন দেখছেন, খারাপ মনে করেন আমরা খারাপ, আমাদের দেশ আমরা ভালো করে নিচ্ছি সেটার কথা বলতেছি। মনে করান না ভাই, আমি আপনাকে মনে করার কথা জিজ্ঞেস করিনি। আপনি যেমন আমাকে স্ট্রেট আপ আপনি একটা তো কোশ্চেন জিজ্ঞেস করছেন। নাইম ভাই, এইভাবে কথা বলে তো হবে না ভাই। আমি আপনাকে মিউট করে দিচ্ছি, আপনার এখান থেকে প্রচুর নয়েজ হচ্ছে। হ্যাঁ, আর মিউট করেন না, আর বলেন। মিউট করেন না, মিউট করেন, মিউট করেন না, আপনার এখান থেকে প্রচুর নয়েজ হচ্ছে। মিউট করেন। আচ্ছা, একটু আরে কথা ভাই বলি। একটু মিউট করে রাখেন না ভাই, আপনার এখান থেকে তো অনেক নয়েজ হচ্ছে। আপনি আমাকে যখন বলতেছেন আবার আনমিউট করতেছেন, কাহিনী কি? আপনি যখন আমাকে একটা স্ট্রেট আপ কোশ্চেন করতেছেন, আমি স্ট্রেট আপ অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছি। আমি তখন সেই এক্সপেকটেশনটাও রাখবো যে আমি যখন একটা স্ট্রেট আপ কোশ্চেন করবো, আপনি স্ট্রেট আপ অ্যান্সার দেবেন। আপনি ডলার সিস্টেমটাকে, যেহেতু বাংলাদেশ মানে পুরো বিশ্বের মনিটারি সিস্টেমকে কন্ট্রোল করাটাকে আপনি অনৈতিক ইয়ে দেখতেছেন, এটা অনৈতিক, এই জন্য এটা খারাপ। আপনি এটা স্ট্রেট আপ আমাকে মানে রিয়েলাইজেশনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করতেছেন। তো আমি তো আপনাকে স্ট্রেট আপ জিজ্ঞেস করতে পারি যে যদি এটা খারাপ হয়ে থাকে, তাহলে আক্রমণাত্মক জিহাদের মাধ্যমে কোন একটা দেশ, কোন একটা ট্রাইব, কোন একটা সোসাইটিকে কঙ্কার করা, এটা কি নৈতিক নাকি অনৈতিক? মনে করেন, ধরে নেন এটা আমি জানতে চাচ্ছি, গেছে গেছে মানে দে এক্সপেক্ট যে আমি তার সাথে অনেস্টি বজায় রেখে কথা বলবো, বাট সে অনেস্টি বজায় রেখে কথা বলবে না। আচ্ছা,